স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আজ আমাদের গল্পের বিদেশ যাত্রায়, বিদেশের গল্প যাত্রায় আমরা পড়াশোনা, উচ্চতর পড়াশোনা, প্রযুক্তি উদ্ভাবন এবং সাফল্যের বিভিন্ন গল্প নিয়ে আছি এবং আমরা শুনবো বাংলাদেশ থেকে আহ, একজন প্রযুক্তিবিদ যিনি বর্তমানে জার্মানির ফ্রাঙ্কফুর্টে কাজ করছেন, একজন প্রকৃত গ্লোবাল প্রফেশনাল বলা যেতে পারে, কবির খায়রুল। আমরা তাকে খায়রুল বলেই ডাকবো। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে আমাদের সাথে তিনি যুক্ত হয়েছেন, বর্তমানে কোয়ালকমে সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শুরু করে ফিনল্যান্ডের ট্যাম্পেরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আপনার তার পড়াশোনা সম্পূর্ণ করেছেন। আমরা তার এই যে দুর্দান্ত যাত্রা বা বিভিন্ন ধরনের বলতে পারি সাফল্য, বিভিন্ন সংগ্রাম মিলিয়ে যে যাত্রা, সেই যাত্রার গল্প শুনবো। তো খায়রুল, আপনাকে স্বাগত, বা তোমাকে স্বাগত আবার জানাচ্ছি। কেমন আছো, কি অবস্থা বলো? এই তো ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আমার ঠিকঠাক চলতেছে। তোমার সাথে কিন্তু আমার প্রায় অনেক বছর পর কথা হচ্ছে, প্রায় 14 বছর আই থিঙ্ক। কারণ হ্যাঁ, সৈকত, তোমার কি মনে আছে তুমি যখন ধানমন্ডি বা কোথাও থাকতা, সৈকত যখন খুলনা থেকে মুভ করলো হ্যাঁ, তোমার হ্যাঁ, সাথে থাকতো। ওই হ্যাঁ, বছর আমি কয়েকবার গেছি আর কি, প্রথম দিকে যখন ঢাকায় ফার্স্ট আমরা মুভ করি আর কি। হ্যাঁ, 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 আছি, ভালো আছে আর কি। একদম। যাই হোক, তো আজকে তো ছুটির দিন ছিল তোমাদের এখানে, কেমন করে কাটলো ছুটির দিন? ছুটির দিন বাজার করা, বাসা পরিষ্কার করা, দেন জিমে গেলাম। আর আজকে টেম্পারেচার অনেক বেশি আর কি, এই কারণে এখনো বেরোয়নি আর কি। হুম। হঠাৎ করে মানে তোমার লাস্ট 2 উইকস এরকম ছিল 17 18, টুডে অলমোস্ট 29। সো ইয়া, বাসায় আছি আজকে আর কি। আচ্ছা। ওই ওয়েদার ভালো থাকলে হয়তো বাইরে যেতাম, এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। তো তাইলে যদি প্রশ্নই করি যে আমরা যারা দেশ থেকে বিদেশে আসি, আমার মনে হয় যে আবহাওয়া বা ওয়েদার একটা বড় কম্পোনেন্ট, মানে এর সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। সো তুমি তো প্রথমে ধরো আম, খুলনা থেকে ফিনল্যান্ডে গেলে, ফিনল্যান্ড থেকে জার্মানিতে এবং বিভিন্ন দেশে ঘুরতেছি, এই যে আবহাওয়ার যে পরিবর্তন, খাপ খাওয়ায় নেওয়ার প্রক্রিয়াটা কি, বা তুমি কিভাবে নিছো? আসলে আমাদের জন্য তেমন কোনো বিশাল ফ্যাক্টর না, কারণ আমাদের দেশের ওয়েদার অনেক খারাপ। বুঝছো? আচ্ছা। আমাদের শীতকাল অনেক ভালো, হুম, হুম। মানে বাইরে থাকার পর যেটা মনে হয় আমাদের গরমকাল অনেক খারাপ। কারণ হচ্ছে, আর খুলনায় একটা, তুমিও তো খুলনা না অরিজিনালি? খুলনা একটা হিউমিড, মানে এটা বাংলা কি বলে, গুমোট একটা গরম পড়ে, বুঝছো? হুম, হুম। ওটা খুবই অস্বস্তিকর। ওইটার থেকে এখানে যদি 35 হয়, মাঝে মাঝে মনে হয় যে আই এম বার্নিং, বাট স্টিল বেটার ইটস, বুঝছো? আচ্ছা। যেটা হয়, আর বাংলাদেশের গরম অনেক ডাস্টি হয়। হুম, হুম। ওইদিক দিয়ে মানে এখানে যেটা হয়, বাইরে যেটা গরমকালে সমস্যা না, সমস্যা আমাদের যেটা হয় উইন্টারে। আর ফিনল্যান্ডে আমি যে সিটিটাতে থাকতাম ওটা হচ্ছে তাম্পারে। ওটা তোমার ক্যাপিটাল থেকে একটু দূরে। এটা সেকেন্ড বা থার্ড বিগেস্ট সিটি বলে ফিনল্যান্ডে, কিন্তু খুবই ছোট আর কি। তোমার সিটি সেন্টার গেলে 10 মিনিট হাঁটাহাঁটি করলেই শেষ। তো ব্যাপার হচ্ছে উইন্টার অনেক হার্শ আর কি ওখানে। তো তোমার উইন্টারে আমাদের আমানো হয়েছে -30 ডিগ্রি, হ্যাঁ। তো তোমার একটা সে আছে ফিনল্যান্ডে, যেটা সবাই বলে, তুমি যদি ফিনল্যান্ডের 2টা বা 3টা উইন্টার সার্ভাইভ করতে পারো, তাহলে তুমি ফিনল্যান্ড কখনো লিভ করবে না, বুঝছো? হুম, হুম। কারণ কনসিডারিং তোমার আদার লাইফ স্টাইল বা লাইফ কোয়ালিটি, অন্য জিনিসপত্র খুবই ভালো আর কি। সামার একটু ছোট, কিন্তু ওভারঅল লাইফ খুব ইজি আর কি, বুঝছো? সেই কারণে মানুষ খুবই কমফোর্ট হয়ে যায়, তোমাকে লেজি বানায় ফেলবে আর কি, বুঝছো? সবকিছু ডিজিটালাইজ, তোমার কখনো ব্যাংকে যেতে হয় না, পোস্ট অফিস যেতে হয় না, সবকিছু ঘরে বসে করা যায়। যেটা আমি এখন স্ট্রাগল করি জার্মানিতে মুভ করার পর, ওটা আমরা পরে আসতেছি। সো আমার যেটা মনে হয়, এই ফিনল্যান্ডের উইন্টার অনেক হার্শ। ওয়ান অফ দ্য রিজন ছিল এর কারণে আমি জার্মানিতে মুভ করছিলাম। আর যেটা হয়, জার্মানির উইন্টার অত বেশি খারাপ না। ম্যাক্সিমাম হোল উইন্টারে তোমার মিনিমাম ধরো -5 -7 সামথিং লাইক দ্যাট, বাট অনলি ফর ফিউ ডেজ। তো সমস্যা হয় না আর কি আমাদের। সমস্যা হচ্ছে উইন্টারে আর কি, আমাদের জন্য যেটা সমস্যা আর কি। সামার ইজ ওকে। ওকে। ওকে, গুড। আচ্ছা। তো তুমি যেমনটা বলতেছিলা যে ছুটির দিনে তো মানে আমরা যারা ধরো হচ্ছে বিদেশে থাকি, এই হুম ঘরের কাজ করি, রান্না বান্না করি, তারপরে হ্যাঁ ডেফিনেটলি প্রয়োজনও করি, কারণ দেশের মতো তো ওই ধরনের সুযোগ সুবিধা নাই। তো আজকে যে হুম কাজ হুম। করলে তার মধ্যে কি রান্নার কত পার্ট ছিল তোমার, বা রান্না কি করো? হ্যাঁ, আমি রেগুলার রান্না করি। আমি বাইরে খাওয়া ওইভাবে পছন্দ করি না। আহ ভালো লাগে না সামহাও আর কি। আর জিম টিম করি তো এই কারণে, ডায়েটটা একটু মেনটেন করি মোটামুটি, এই কারণে বাইরে খাওয়া হয় ধরো পার মান্থ 2 3। আর মেইন যেটা হচ্ছে, আমি বাইরে কম খাই আরেকটা কারণে, কারণ আমার অফিসে
5 ডেজ যখন আমি অফিসে যাই, লাঞ্চ সবসময় বাইরে করা হয়, বুঝছো। হুম। এই কারণে মানে ডিনার বাইরে করি না। এমনি উইকেন্ডে করা হয়, যেমন আমার একটু পরে বাইরে যাবো ফ্রেন্ডের সাথে আর কি, হয়তো বাইরে ডিনার করে আসবো আর কি, হ্যাঁ। কিন্তু রেগুলার উইকডেজে নর্মালি আমি বাসায় রান্না করি আর কি, আজকেও রান্না করছি আর কি। আচ্ছা, রান্না করতে ভালো লাগে না, কিন্তু করতে হয়। আচ্ছা, তো কি কি রান্না করো ইউজুয়ালি? বাংলাদেশি খাবার রান্না করো নাকি তুমি জাস্ট একটা মিক্স মিক্স? ডিফারেন্স লাইক আজকে আমি মুরগি রান্না করছি বাংলাদেশের স্টাইলে, কিন্তু এটা যদি উইকডেজ হইতো তো আমি সামথিং কুইক লাইক সাম পাস্তা টাস্তা তৈরি করে ফেলতাম, ওটা তো খুব কম সময় লাগে আর কি, হ্যাঁ। তো যদি এরকম টাইম থাকে নর্মালি উইকেন্ডে, আমি ইউজুয়ালি সানডেতে একটু বেশি রান্না করি, আর মিডল অফ দ্য উইকে রান্না করি, জাস্ট ডিনার বাসায় করা হয় তো। সো বাংলাদেশি রান্নাই করা হয় আর কি, খুব ভালো তো। মোস্টলি। হ্যাঁ, তো হ্যাভিং সেইড দ্যাট, তাইলে হচ্ছে যে কি খাবার ইউজুয়ালি তুমি বাংলাদেশি খাবার মানে ইউজুয়ালি ধরো হচ্ছে যে যা হয় যে এখানে মুরগি রান্না হয়, বিফ রান্না হয়, বাট তোমার আসলে কি ধরনের খাবার খেতে পছন্দ হয় বা কি ধরনের খাবার মিস করো বাংলাদেশি, যদি মানে বলা যায়? ব্যাপারটা কি জানো, আমার হয়তো, এটা আমার ওপিনিয়ন, কিন্তু আমার বিরিয়ানি বা পোলাওর প্রতি কোনো আগ্রহ নাই, আমার প্লেন খাবার ভালো লাগে, বুঝছো। অফকোর্স। হ্যাঁ, সো দেশে থাকতে এগুলো অনেক খেতাম, হুম হুম। কারণ বুঝো তো ফ্রেন্ড সার্কেলের ঝোঁক দিকেই বেশি। কিন্তু আমি বাংলাদেশে থাকতে রান্নাও শিখি নাই কখনো, কিচেনেও যাই নাই, হ্যাঁ, এটা আমি নিজে নিজে শিখছি বাইরে আসার পর। সো আমার কিছু ফ্রেন্ড আছে বাংলাদেশে, যখন আমি হেলসিঙ্কি থাকতাম, ওই যে সিনিয়র ভাইটা, ওনারা রান্না করা, ওদের কাছ থেকেই শিখছি আর কি, বিরিয়ানি ট্রেনিং করে। কিন্তু আমার নিজের বাসায় আমি কখনোই আজ পর্যন্ত ট্রাই করিনি, একবার হয়তো ট্রাই করছিলাম, এটা ডিজাস্টার। হুম। তারপর কখনো ট্রাই করিনি। সো আমি নর্মালি মুরগি রান্না করি, ডাল রান্না করতে পারি, ভেজিটেবলস পারি, গরু মাংস রান্না করতে পারি, বিভিন্ন ধরনের ভর্তা করতে পারি, মাছও রান্না করতে পারি, বুঝছো। অফকোর্স। এগুলোই এটা আরেকটা এগুলাই আমার। দুর্দান্ত জিনিস, এক্স্যাক্টলি, যে আমরা হুম, দুজনে খুলনার সাতক্ষীরা এই সব অঞ্চলের, এবং আমরা তো মাছ প্রধান অঞ্চলের, তো মাছের হ্যাঁ, প্রতি ধরো আমার তো এক ধরনের প্রচুর বলতে পারো টান আছে, যে মাছের ঝোল যেমন খেতে পছন্দ করে, ছোট মাছের চচ্চড়ি। মাছ নিয়ে যদি কিছু একটা বলতে, যে তুমি ওইখানে মাছ বা বিভিন্ন ধরনের বাংলাদেশি সবজি কোনোভাবে খুঁজে পাও কিনা বা খোঁজার চেষ্টা হ্যাঁ, করো কিনা? অ্যাকচুয়ালি খুব ইজি, খুবই অ্যাভেলেবল। আচ্ছা। যেমন ফ্রাঙ্কফুটে আমি যে এরিয়াটা থাকি, এখানে নিদারত বলে, হুম এখানে একটা বাংলাদেশি শপ আছে। আমি জানতাম না, আমি কয়েক মাস আগে জানছি। ওখানে বাংলাদেশের তোমার এই যে ছোট মাছ থেকে শুরু করে ইলিশ মাছ, রুই মাছ, সব ধরনের মাছ পাওয়া যায়। প্লাস তোমার ফ্রেশ লাল শাক পর্যন্ত পাওয়া যায় আর কি, আমি এটা জানতাম না, বুঝছো। দারুণ। ইভেন বাংলাদেশে আমি জানি না এটাকে কি বলে, ঢ্যাঁড়স বলে, হ্যাঁ, লেডিস দারুণ। ফিঙ্গার, জানি না, হোয়াট এভার ইট ইজ, কেটে দিও। এগুলো সব পাওয়া যায়, মানে বাংলাদেশি ওরিয়েন্টাল শপ অনেক বিশাল আর কি। ইভেন আরেকটা আছে, যেটা সেন্টারে যেটা আছে ফ্রাঙ্কফুটে, হুম। আমার কিছু পাকিস্তানি কলিগ আছে, হ্যাঁ। ওরা পর্যন্ত ওদের পাকিস্তানি যে ওরিয়েন্টাল শপ আছে ওখানেও যায় না, বাংলাদেশিটা যায়, কারণ ওখানে তোমার ভ্যারাইটিস অনেক বেশি। আচ্ছা। তোমার ভেজিটেবল, মাছ এবং সবকিছু পাওয়া যায় আর কি। মানে তুমি যদি চাও, যেমন আমি মাছ কম কিনি, কারণ এটা ক্লিন করতে টাইম লাগে, বাসায় গন্ধ হয়ে থাকে, অফ। বুঝছো, অ্যাভয়েড করি। সো যখন মানে ওই যেরকম ঝোঁক উঠে, ধরো ভ্যাকেশন থাকে বা লং উইকেন্ড থাকে, তখন হয়তো মাঝে মাঝে মন চায় যে আজকে রান্না করবো, তখন হয়তো করি, খুব রেয়ারলি, হ্যাঁ। হুম। মাছ আমি কম আনি বাসায়, কিন্তু পাওয়া যায়, সব বাংলাদেশে সবকিছু পাওয়া যায়। নট নেসেসারিলি আমরা যেমন ফ্রেশ আশা করি, যেমন খুলনা বা ঢাকাতে তোমার বাজারে গিয়ে কিনবো, ওরকম পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় ফ্রোজেন আর কি। মন্দের ভালো। অনেক ভালো আর কি। নাই মামা থেকে কানা মামা ভালো টাইপের আর কি। তো এইবার তাইলে একটু অন্য কথায় আসি। এই যে হ্যাঁ, যে জার্নিটা মানে খুলনা থেকে ফিনল্যান্ড, ফিনল্যান্ড থেকে জার্মানি, আম, যদি আমাদেরকে একটু বলতে বা আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতে যে কিভাবে শুরু হলো, এবং এখানে তো ডেফিনেটলি অনেক চড়াই উতরাই পার হয়েছে। হ্যাঁ, আমিও তোমাকে, তুমি যখন আমাকে নক দিছিলাম, আমি তোমাকে বলতেছিলাম যে ঠিক আছে। আমি আসলে তখন ভাবতেছিলাম যে আমি সাদিককে কি আনসার দেব। হুম। আমার একটা বাজে স্বভাব আছে, কি জানো, আমি ফার্স্ট ভুলে যাই খুব। বিশেষ করে খারাপ জিনিস ভুলে যাই, স্ট্রাগল অনেক ছিল টু বি অনেস্ট। সো আমি তোমাকে শর্ট করে বলি, আমরা তো আমার মনে হয় আমরা ইউনিভার্সিটিও সেম ব্যাচ, ইফ আই এম নট রং। হ্যাঁ হ্যাঁ সো হ্যাঁ। আমার স্ট্রাগল যে বলতে হবে এরকম না, তুমি তো জার্নিটা বলো, আমরা ওইখান থেকে। হ্যাঁ, সেটা বলতে চাচ্ছি। So, আমরা যখন গ্রাজুয়েশন শেষ করলাম, আমি 2010-এর শেষের দিকে অথবা প্রথম দিকে, এনিওয়ে আই থিঙ্ক প্রথম দিকে, কারণ আমি 2005-এ শুরু করছি, 4 ইয়ার্স। তো গ্রাজুয়েশন শেষ করার পর আমি কিছুদিন ঢাকায় ছিলাম আর কি, হ্যাঁ। আর ওখানে জব টবের ব্যাপার ছিল,
যে জব মার্কেট অতটা ভালো ছিল না। আর একটা ব্যাপার ছিল আমার যেটা অপছন্দ ছিল হচ্ছে তোমার কানেকশন না থাকলে, যখন আমি তো টেলিকম ব্যাকগ্রাউন্ড, ইলেকট্রনিক্স, হ্যাঁ, হুম হুম ব্যাপার স্যাপার আছে। আর আমার এই ধরনের ব্যাকগ্রাউন্ডে কেউ ছিল না, যে আমার ভাইরা, আমার বড় ভাই বাইরে থাকে আর আমার কাজিনরা আছে দেশে অনেক ভালো পজিশনে, হুম কিন্তু আমরা মিডল ক্লাসের, তো আমাদের কাজিনরা কেউ কখনো, আমি সবার ছোট আর কি, হ্যাঁ। তো সবার ব্যাপারটা ছিল কি, কেউ কখনো কোনো কোনো রিলেটিভস বা কারোর ফেভার নিয়ে কখনো ক্যারিয়ারে বা কোনো কিছুতে নেয়, হেল্প নেয় নাই। হুম সো তাদের এই গোল্ডেন প্রিন্সিপাল ছিল, হ্যাঁ। আমি একটু স্পয়েলড ছিলাম আর কি। আমার এটা নিয়ে মেজাজ গরমও হতো, কেন হেল্প করবো না আর কি, আমি চিল্লাইতাম আর কি মাঝে মাঝে, হ্যাঁ। সো ব্যাপার হচ্ছে ট্রাই করছিলাম, হ্যাঁ, কিন্তু কোনো জায়গা হয়নি। পরে একটা সাবকন টাইপের একটা ছোট একটা কোম্পানি ছিল, ওটা হচ্ছে তোমার জিপি, গ্রামীণ ফোন বা অন্য অপারেটরদের তোমার হচ্ছে সাপোর্ট দিত আর কি, বুঝছো। তখন তো মানে 3G ইমপ্লিমেন্টেশন হচ্ছিল আর কি। তো একটা জব ছিল, তো ওটা আমার স্যালারি ছিল তোমার বাংলাদেশি টাকা 15-16 হাজার টাকা। আমি মিরপুরে থাকতাম এক ফ্রেন্ডের সাথে। আর অফিস ছিল তোমার ওটা গুলশান, আমি ঢাকা ওইভাবে ভালো চিনি না। ম- আমার যেটা আইডিয়া আছে সেটা ওইভাবে বলতে, গুলশান 1 অথবা 2 আর কি, বুঝছো। আর ওই সময় ট্রাফিক তো জানো কি অবস্থা ছিল আর কি। হুম 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 দিনে মানে সকালে যেতাম, রাত 9টায় আসতাম, তারপর হচ্ছে অনেক ট্রাভেল ছিল। আমি ওটা 8 মাসের মতো করলাম। পরে আমি অনেক এই যে তোমার এরিকসন টেরিকসনে ইন্টারভিউ দিছি আর কি, কিন্তু হয় না। ইন্টারভিউ ভালো হয় ভালো জানাবো, পরে হয় নাই। আর তখন আমি আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম যে কেউ হেল্প করে না, রিলেটিভস। আমি অন্যভাবে বলতেছি না, আমার অনেক পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। আমার কিছু ক্লাসমেট আছে যাদের গ্রেড প্রচন্ড খারাপ। আমি গ্রেড খারাপ এর মানে না তারা কোয়ালিফাইড না, হ্যাঁ, ইউনিভার্সিটিতে তো জাস্ট গ্রেড, কিন্তু ওরা অনেক জব জব পেয়ে গেছে, হ্যাঁ, নট এজ স্মার্টও না। আহ, তখনকার তখনকার বলছে, হ্যাঁ। তো আমার ওখানে বেশি ফ্রাস্ট্রেটেড লাগতো যে আমি তো এত খারাপ না। হুম হুম হ্যাঁ, তো আমারও তো একটা জব জব আর ওই সময় ব্যাপারটা এগুলো তো ইগোতে লাগতো, বয়স কম ছিল তো। যে আমার ক্লাসমেটস আর আমাদের দেশে তো আসলে ব্যাপার, এডুকেশন সিস্টেম অন্যরকম, আমি তো জানার জন্য পড়ি না। ভালো গ্রেডস ভালো জবই আমাদের টার্গেট, বুঝছো। ব্যাপারটা ওরকম ছিল তো। সো ওরা জব পেয়ে গেছে আর ইগোতে লাগছে আর কি, হ্যাঁ। তখন তখন আমি জন্য চিটাগাং বা কোথায় ছিলাম অফিসের কাজে, পরে খুলনা গেলাম কি কারণে ঈদের ছুটিতে। পরে আমার তোমার জন্ডিস হলো। পরে অসুস্থ ছিলাম, আর জন্ডিস হলে তো মানুষের সাথে কুইক হয়ে যায়। দেন তারপরে জন্ডিস হয়ে যখন যে বাইরে যাব এরকম, তখন আমার আবার পক্স উঠলো আর কি, হ্যাঁ। হুম ভালো একটা ডিজাস্টার, 3 মাসের মতো একটা না বাসায় আর কি। পরে ওই সময় আমি অনেক কিছু ভাবতেছিলাম যে মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে, যে এত কষ্ট করে ইউনিভার্সিটিতে চান্স পেলাম, ভালো রেজাল্টও ছিল, খারাপ ছিলাম না, হুম জব পাচ্ছি না। আর এই যে 16-17 হাজার টাকার স্যালারি নিয়ে ঢাকায় থাকতেছি ফ্রেন্ডের সাথে, মাস গেলে টাকা থাকে না, তখন আমার ভাই তো ইউএসএ থাকে আর কি। আহ আমার ভাইয়ের কাছ থেকে এক্সট্রা পকেট মানি নেওয়া লাগতো, এটাতে আরো এগোতে লাগে, হ্যাঁ। অফকোর্স ইউনিভার্সিটিতে ছিলাম তখন সাপোর্ট করতো, সেটা একটা ব্যাপার ছিল। এখন জব করি আবার টাকা নেওয়া লাগে। তখন অনেক কিছু ভাবলাম ওই সময়, অসুস্থ থাকা অবস্থা, বাসায় থাকা অবস্থা, যে আমার ফিউচার কি, আমি কি চাই আর কি, হ্যাঁ। কারণ না, আর আমি একটু জেদি টাইপের, যে কিছু করলে ভালো মতো করতে হবে, নাইলে করার দরকার নেই। আমি বাইরে যাবো, আমি দেশে থাকবো না, এখানে আমার কিছু হবে না আর কি। আর এই যে কানেকশন, মানুষকে ধরা, এগুলো আমার পক্ষে কোনো সময়, বাংলাদেশ ছাড়া আমার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আমি যে ছোট একটা অফিসে জব করতাম, এই যে আমাদের যে তোষামোদ করা একটা কালচার আছে না, অফকোর্স এটা আমার পছন্দ, আমি পারি না, বুঝছো। আমি জেনারেল একটু শাই টাইপের, আমি অনেক কথা বলি, লোকজন ভাবে অনেক বোল্ড অ্যান্ড ব্রেভ না, বুঝছো। এগুলো আমার দ্বারা হবে, আমাকে একটা চড় মারো আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি এটা করতে পারবো না। ওকে ইভেন আমার কাছ থেকে যদি কেউ টাকা পয়সা লোন নেয়, আমি চাইতে পারি না, লজ্জা লাগে, বুঝছো, ব্যাপারটা এরকম। খুব খারাপ আই নো তারপর So, তখন আমি হচ্ছে ওই খুলনা থাকলাম, তখন আমার আরো দুটো ফ্রেন্ড ছিল, সৈকত ওয়ান অফ দ্য রিজন ছিল। ও তখন গ্রামীণ ফোনে জব করতো না, ওইরকম একটা সাবকনে জব করতাম। সৈকত আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আর একটা ফ্রেন্ড ছিলাম, 3জন মিলে ঠিক করলাম আমরা বাইরে যাবো। ঠিকঠাক করলাম কুইক কোথায় যাওয়া যায়, দেখুন ফিনল্যান্ড নরওয়েতে অ্যাপ্লিকেশন পিরিয়ড ওপেন হচ্ছে সেপ্টেম্বরে। হুম তখন মানে জুন জুলাই চলতেছে, তখন তো চল আইএলটিএস দিই, হ্যাঁ। তখন ওদের আবার ব্যাপার কি, আমাদের ইংলিশ তো চরম খারাপ, আইএলটিএস প্র্যাকটিস না করে কিভাবে দিব আর কি। ইংলিশে মানে ইঞ্জিনিয়ারিং পড়ছে, আমাদের সবকিছুতে ইংলিশে ছিল, বুঝছো, কিন্তু প্র্যাকটিস না করার কারণে কনফিডেন্স তো আরো খারাপ আর কি, হ্যাঁ। তা আমি হচ্ছে কি, ফিনল্যান্ডের জন্য 6 বা 6.5 লাগে, ব্যান্ড লাগে, ইজিলি পাওয়া সম্ভব। তা ওরা দিবে না, ওরা বলে আর না, ওরা বলছে চল রেজিস্ট্রেশন করি 3 মাস অ্যাডভান্স, পরে আমরা 3 মাসের জন্য একটা কোচিং করবো, দেন দিব। আর আমি রেজিস্ট্রেশন করলাম, ওরা বললো যে পরের দিন করবে। আর ওরা আজও করেনি আর কি, দুইটা দুইটা এখনো দেশেই আছে। আই নো ওকে তারপর আমি এক্সাম দিলাম, আমার ইংলিশ অবস্থা তো আগে চূড়ান্ত খারাপ ছিল, এখন ওকে। পরে 6.5 পেলাম, পরে আমি ফিনল্যান্ড নরওয়ে দুইটাইতে অ্যাপ্লাই করলাম। আমার নরওয়েতে অ্যাডমিশন হয়েছিল, কিন্তু ওই সময় যেটা ছিল ওটা 2011-এর কথা, 10-এর শেষের দিকের কথা বলতেছি আমি। তখন হচ্ছে তোমার ব্যাপার ছিল যে টিউশন ফিস ছিল না।
তোমার অনলি লিভিং কস্ট দেখানো লাগতো ফিনল্যান্ড নরওয়েতে, হ্যাঁ। হুম। So আমি ফিনল্যান্ডে দুইটা না তিনটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম, দুইটাই পাইছিলাম। একটা হচ্ছে তাম্পারে আর একটা হচ্ছে ভাসা, উইচ ইজ সামার ইন নর্থ আর সাউথ, খুবই স্মল সিটি। তাই আমি ভাবলাম এরকম গ্রামে গেলে মারা যাবো। আর ফিনল্যান্ডে তো বুঝো আর কি এরকম, সেখানে ঠিক আছে তাম্পেরে যাই। আর আলতোতে আমি অ্যাপ্লাই করার ইয়ে হয়নি, আমার রেজাল্টে মেলে ইয়ে করে কোয়ালিফাইড ছিলাম না, সো হেলসিঙ্কিতে অ্যাপ্লাই করতেই পারিনি। সো আর নরওয়ের যেটা ব্যাপার ছিল ওটা ট্রমসে তো হয়েছিল, কিন্তু কথা হচ্ছে নরওয়ে অনেক এক্সপেন্সিভ। হুম। তো আমি দেখলাম যে আমি যদি যাই, ও কিন্তু লিভিং কস্ট মিনিমাম তোমার এক বছরের শো করতে হয় ভিসা পাওয়ার জন্য। প্লাস গ্যারান্টি নাই যে তুমি উইদিন তোমার মাস্টার্স পিরিয়ডে তুমি পার্ট টাইম জব পাবা কি পাবা না, হ্যাঁ। তো আমি বললাম তাহলে ফিনল্যান্ডে যাই। ফিনল্যান্ড এক্সপেন্সিভ বাট কম্পেয়ার টু নরওয়ে লেস দেন হাফ, তখন ব্যাপার ছিল। হ্যাঁ, তা কি হলো, হ্যাঁ অ্যাডমিশন পাওয়ার পর, না অ্যাডমিশন পাওয়ার পরে প্রথমে যেটা হচ্ছে, আমার ভাইয়ের সাথে কথা হচ্ছিল। আমার ভাই বলে তুমি ফিনল্যান্ড গিয়ে কি করবা, অনেক ঠান্ডা, মানুষ মারা যায়, কখনো রান্না বান্না শিখে নাই, কখনো আমি সবার ছোট তো কখনো বাজারে গিয়ে নিজের জুতাও কিনি নাই, বুঝছো, পুরা অকেজো ছিলাম আর কি। তো বলে তুমি ইউএসএ, আমার ভাই হচ্ছে ওয়াশিংটন ডিসি তে থাকে আর কি, তখন নিউ ইয়র্কে থাকতো আর কি। বলে তুমি ইউএস এর জন্য ট্রাই করো, ইউএসএ আসো, আমার আশেপাশে থাকলে অন্তত মরে যাবা না, দেখতে পারবো আর কি। আর আমার ভাইয়ের সাথে ওই সময় খুব ক্লোজ ছিলাম। তাই আমি ভাবলাম, তখন আমি ইউএস এর জন্য ফিনল্যান্ডের প্রিপারেশন নেওয়ার আগে আমি ইউএস এর ট্রাইও করতেছিলাম, প্রিপারেশন নেওয়া শুরু করছি তোমার জিআরই টের। তখন আবার ও আমাকে মাঝখানে বললো, না তুমি ইউএসএ এসো না, টেলিকমের জব মার্কেট খারাপ, তুমি ফিনল্যান্ড নরওয়ের জন্য ট্রাই করতে পারো, হ্যাঁ। তখন ওর উপর আমি খেপে গেলাম যে তুমি আমাকে আশা দিয়ে এখন ও ভাইকে অন্ধের মতো তখন ফলো করতাম আর কি, হ্যাঁ। তা তুমি আবার এখন না করতেছো, যাও, আমি যাবো না ইউএসএ, আমি ডেট ছাড়তে হবে, কারণ আমি ওই জবে আর ফেরত যাবো না, বুঝছো, খুবই ট্রাফিকে ঢাকার অবস্থা কাহিল আর কি। তখন ও আবার আমার ফিনল্যান্ডে যা আসলে ব্লক করার ট্রাই করছিল আর কি। স্পয়েল তো বা সবার ছোট, বললো কি ওকে টাকা পয়সা দিও না, ও দেশে থাক অথবা ইউএস এর জন্য ট্রাই করুক আর কি, না হলে। এখন তো একটু পার্সোনাল কথা বলতে, আমার এক কাজিনের একটা ব্যাড রেকর্ড আছে। ও একসময় আমার থেকে ধরো 10-15 বছর বড় আর কি, সে একসময় ডিবি নিয়ে ইউএস গেছিল আর কি, হ্যাঁ। সে কোনো এক কারণে ফেরত আসছিল ওই সময়, আর পরে আর যেতে পারেনি। ওই সময় বাংলাদেশে কি সব সিস্টেম ছিল, গলা কাটা ভিসা, অন্য ভিসা নিয়ে চলে যেতে পারে, জানি না আমি, মিথ। সো সে ড্রাগ এডিক্টেড ছিল আর কি, এর কারণে ফুল ফ্যামিলি অনেক সাফার করছে, হ্যাঁ। So আমি একটু উড়িনচন্ডি টাইপের ছিলাম তো। তো ভাবছে ও যদি এইসব দেশে যায়, ওর অবস্থা খারাপ হইতে পারে আর কি, বুঝছো, খুবই কারোর কথা শোনে না এসে। তো ওই কারণে ও ব্লক করার ট্রাই করছিল আর কি, হ্যাঁ, যে না যাক আর কি। পরে আমি আমার আম্মাকে যেটা করি, আমি অলওয়েজ থ্রেট ট্রেট দিছি, আমাকে যদি না যেতে দাও খবর আছে কোনদিন কথা বলবো না। তারপরে আম্মা আব্বাকে কনভিন্স করলো, পরে আমাকে আহ, আমার ওই সময় তোমার 7,000 ইউরোর মতো দেখাতে লাগতো আর কি তোমার অ্যাকাউন্টে, যখন তুমি ভিসার অ্যাপ্লাই করবা। ওটা হচ্ছে তোমার 1 ইয়ার লিভিং কস্ট আর কি, হ্যাঁ। হুম। সো আব্বা দিল বা কে জন্য দিল, বা আমার ভাইও কিছু দিছিল এরকম আর কি, ও রাগ করেছিল যেটা দিবে না আর কি, বলছে ফেরত আসবে, এসব ব্যাপার স্যাপার। হ্যাঁ, তো ওইভাবে গেলাম। এটা হচ্ছে যশোর। না, আমার ফ্রেন্ড আমাকে অনেক হেল্প করছিল, আমার এক ফ্রেন্ড আছে ঢাকাতে আর কি, আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড আর কি। আমি যখন ঢাকা ওর সাথে থাকতাম মিরপুরে, তো এই মানে কি বলে, বাসার সমস্যা আর কি, যে স্পয়েল করে রাখছিল, কষ্ট বেশি, পেইন নিতে পারি না, চাইও না, না হুম। কোচাও ছিল, বলে তুই দেশে থাকিস না, হুম। মারা যাবি, চলে যা। ও আমাকে অনেক হেল্প করছিল, আমার বেস্ট ফ্রেন্ড আর কি, হ্যাঁ, আমাদের সৈকত, আমরা এক ব্যাচের, ওর নাম হচ্ছে সরফরাজ। আচ্ছা, শেরফাজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, চলে গেলাম আর কি। আমার মানে মানে কি বলে, আমার ওর কথা আমি সবাই বলে, আমার তো এখন বাইরে অনেক ফ্রেন্ড হয়েছে, বাইরে তো প্রায় 14 বছর আছি, আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, অনেক ভালো ফ্রেন্ড আছে, কিন্তু এখন আমি বলি আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে সরফরাজ, একজনই। So, অবশ্যই। সৈকতও কিন্তু আমার খুব ক্লোজ ফ্রেন্ড। না, না, আমি বুঝছি, হ্যাঁ, হ্যাঁ। ও অনেক হেল্প করছিল আর কি, ও বলছে চলে যা, এই সেই। মানেই তো তাই, আসলে সাহায্য তো করবেই। হ্যাঁ, ও জানতো আর কি যে আমার ক্যাপাসিটি কতটুকু আর কি, হুম। বুঝছো, ব্যাপার হচ্ছে কতটুকু নিতে পারি লোড আর কি, এই সেই। আর আর আমার ওই যে তোষাম নদীটা, জব মার্কেটে যে গেলাম, এটা বিশাল ফ্যাক্টর, প্রমোশন পাইতে গেলো বা অনেক কিছু, এটা আমার পক্ষে সম্ভব না, তাই না। আসলে আমার ব্যাপার হচ্ছে, আমার ওয়ার্ক শুড টক ফর মি, লাইক তেল দেয়া দেয়া আমার পক্ষে সম্ভব না আর কি। আর আমাদের, আর ওদেরও, আমি আসলে বাংলাদেশে যারা আছি তাদেরও দৌড় দিই না, ওদেরও লিমিটেশন ওইটা, ওদের ওদের ওইটা ছাড়া যারা ওখানে আছে ওদের ওয়ে নাই, হ্যাঁ। সো মানে ইটস লাইক ওরা ডু অর ওরিয়েন্টেড ডাই হয়ে টাইপ। গেছে আসলে। হ্যাঁ, আর অনেকের জন্য এটা নর্মাল ব্যাপার, আমার জন্য না। সো চলে যাওয়া, তো ফিনল্যান্ডে গেলাম 2011, আই থিঙ্ক সেপ্টেম্বর। আর ফিনল্যান্ডে যাওয়ার যেটা সমস্যা, যেটা আমি একটু বেশি পেইন হয়েছিল, যেটা ফিনল্যান্ড হচ্ছে বাংলাদেশে, ফিনল্যান্ডের এম্বাসি নাই ঢাকাতে আর কি, হ্যাঁ। তুমি যদি স্পাউস ভিসা অথবা টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে চাও, দেন তুমি সুইডিশ এম্বাসির থ্রুতে করতে পারো। আচ্ছা।
আর ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসা নিতে গেলে আমাকে ইন্ডিয়া যেতে হবে, অথবা নেপাল অথবা মালয়েশিয়া, কোনো তিনটা অপশন ছিল আর কি নেইবার কান্ট্রিতে গিয়ে। হ্যাঁ, তো ওই সময় টাকা পয়সাও ছিল না। পরে দিল্লিতে গেলাম। তোমার আমি বাই বাস ক্যালকাটা গেলাম, পরে বাই বাই ট্রেন গেলাম। টাকা পয়সা বাঁচানোর যত ইয়ে আর কি, বুঝছো। ইভেন আমার মনে আছে, আমার টাকা পয়সা ছিল না, আমি ফিনল্যান্ডে যখন তিনটা চারটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতাম, আমি ডিএসএল ইউজ করি নাই, বুঝছো। আমি না পোস্ট সার্ভিস ইউজ করছিলাম। আর আমার একটা জিনিস আমি সবসময় যেটা ক্রেডিট নিই, আমি ডেডলাইন না ফলো করি না, আমি সবসময় আগে শেষ করি আর কি, বুঝছো। হুম। সো তখন অ্যাডমিশন পিরিয়ড শুরু হওয়ার তার 1 মাস আগেই আমার ডকুমেন্টস সব রেডি। আমি তোমার আমাদের যে পোস্ট অফিস সার্ভিস, ওটাকে কি বলে আমি ভুলে গেছি আর কি, ওইটা দিয়ে পাঠাই দিছি আর বাংলাদেশ কি। পোস্ট অফিস, না না, এটা ভালো স্ট্র্যাটেজি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বুঝছো, যাতে আমি শিওর ছিলাম যে ওরা আমাকে বললো আপনি যদি হচ্ছে রেজিস্ট্রেশন বা একটু টাকা বেশি দেন, 300-400 টাকা, তাহলে হচ্ছে 300 মিনিমাম, ম্যাক্সিমাম 3 সপ্তাহ লাগবে। তাই আমি বললাম আমার প্রায় 8-9 উইক সময় আছে, আমি তাহলে ডিএইচএল ইউজ না করি, ওখান তো 4-5 হাজার টাকার একটা 3,000 টাকার ব্যাপার ছিল। অনেক টাকা তখন আর কি, বুঝছো। আর এই টাকা তো ভাইয়ের কাছে চাওয়া যাবে না যে আমি ডিএ করবো আর কি। সো ওইগুলো ইউজ করতাম আর কি। সো এই কারণে তারপরে হ্যাঁ, ফিনল্যান্ড যাওয়ার পরে দিল্লিতে গেলাম, ওইখানে টাকা পয়সা না ধান্দা। ট্রেনে পড়ে গেলাম, আমি মনে আছে যে কি অবস্থা আর কি। তো ওদের একটা ট্রেন ছিল রাজধানী এক্সপ্রেস, মনে হয় ওটা খুব হাইফাই আর কি। হ্যাঁ, আমি টাকা বাঁচানোর জন্য নর্মাল টাই গেছি আর কি, বুঝছো। তারপর দিল্লিতে গেলাম অ্যাপ্লাই করার সময়, সব পুরো সামার, যে গরম, বুঝছো। আমার মনে আছে আমি যদি ওইখানে জন্য কোনো পানি কিনতে আর 5 মিনিট দেরি হতো, আমি ওখানে মারা যেতাম, এত পরিমাণ গরম আর কি। হ্যাঁ, হুম। সে অ্যাপ্লাই করলাম, চলে আসলাম। তারপর ভিসা হয়তো সময় লাগে বলে ম্যাক্সিমাম 3 মাস, আমার একটু বেশি সময় লাগছে। আমার অগস্টে শেষ এই তোমার সেমিস্টার শুরু হয়ে গেল, আমার ভিসা আসছে তোমার এন্ড অফ সেপ্টেম্বর। আমার মনে আছে আমি 1st অক্টোবর 2011 আমি হচ্ছে আমার ফ্লাইট ছিল আর কি। তো গেলাম ফিনল্যান্ডে, তাম্পারেতে গেলাম। এক্সাইটেড ছিলাম, বিদেশ যাচ্ছি আর কি, বুঝছো। ওটা আমার ফার্স্ট ফ্লাইট আর কি, ইন্টারন্যাশনাল ফ্লাইট না। পরে আমার যখন ভিসা হলো, যেহেতু আমার সেমিস্টার অলরেডি শুরু হয়ে গেছে, ভিসা হওয়ার পর আমি নেক্সট টাইম আমি ফ্লাইটে দিল্লি গেছিলাম ভিসা আনতে আর কি, বুঝছো। হুম। সো সেকেন্ড ফ্লাইট ছিল, গেলাম হেলসিঙ্কিতে নামলাম। এটা অক্টোবর, অলরেডি ঠান্ডা পড়ে গেছে, সেই ম্যাপের ঠান্ডা। তখন মনে হলো কি এটাই কি উইন্টার, কিন্তু উইন্টার কিন্তু শুরু হয়নি আর কি। হ্যাঁ, হয়। তারপর আমার মনে আছে একটা বাস নিলাম, ওটা বাসে 2 ঘন্টা লাগলো তাম্পারেতে আসতে। তখন তাম্পারেতে নামলাম। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যখন তাম্পারে যাচ্ছিলাম, আমার খুলনা ইউনিভার্সিটি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ব্যাকগ্রাউন্ডের, আমি তো 2005 ব্যাচ। 2004 ব্যাচের এক সিনিয়র ভাই ছিল, ওনার নাম হচ্ছে সানি ভাই। আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম, ওনার সাথে ওইভাবে হাই হাই ছিল, কিন্তু সামহাও ওই লোকটাকে আমি পছন্দ করতাম না আর কি, বুঝছো। আমি বলে রাখি আর কি, কারণ এখানে কিছু জোক আছে। পছন্দ করার না কারণ ছিল, উনি উনি অ্যাভারেজ স্টুডেন্ট ছিল, উনি ট্যালেন্টেড, আমি যত ওনাকে পরে তো ভালোভাবে জানছিলাম তো আসার পর। উনি পড়াশোনা করতো না, কিন্তু সেমিস্টারের রেজাল্ট হলে আমাদের সাথে শুধু গ্রেডস কম্পেয়ার করতো আর কি। হ্যাঁ, হুম। তো বিরক্ত লাগতো, ভাই আপনি পড়েন নাই, ভালো সিজি পান নাই, আপনার আমাদের কেন, ও তোদের এই টিচার পড়ছে, উনি অনেক হার্ড টু সে, বেশি উদার টাইপের, এই টাইপের কথাবার্তা, বুঝছো। তখন আমি যখন ফিনল্যান্ডে যাচ্ছিলাম, তখন উনি আমার ইনফরমেশনের ব্যাপারটা আমার অনেক হেল্প করছিল আর কি, অনেক হেল্প করছিল। ইভেন ডকুমেন্ট ইনফরমেশন কালেক্ট করা আর কি। আসলে আমি যেটা বুঝছি, বাইরে আসার জন্য আমাদের এক এক ধরনের আইডিয়া লাগে, মানে আইডিয়া থাকে যে এই কান্ট্রিতে যাব। ইভেন তুমি ইউনিভার্সিটি যাও, ওয়েবসাইটে যাও, সব ডকুমেন্টের লিস্ট আছে, হ্যাঁ, কিন্তু ওখানেও কিছু কিছু জিনিস অ্যাকুরেট থাকে না আর কি, বুঝছো। সো তুমি যদি, কেউ গিয়েছে আগে তোমার, তার কাছ থেকে যদি তুমি ইনফরমেশন নিতে পারো যে কিভাবে কি করবো, ওটা না অনেক অ্যাকুরেট হয়, গ্রেট। এটা একটা। টাইমও সেভ হয়, হুম। বুঝছো। সো সানি ভাই আমাকে এইসব ব্যাপারে অনেক হেল্প করছিল আর কি, আমি ওনাকে জ্বালাইতাম অনেক ওই সময় আর কি। হ্যাঁ, কারণ ওনার সাথে অনেক ক্লোজ হয়ে গেছিলাম আর কি তাম্পুরাতে আসার পরে। উনি আমার ডকুমেন্ট, তখন আমার রেজাল্ট একটু গ্রেডস ওইভাবে, আমি জানি না আমার খুলনা ইউনিভার্সিটির সিজিস ছিল কত, ছিল 3.51 আর 57/4। আমি আলতো ইউনিভার্সিটি, ওটা তো র্যাঙ্কিং ইন্টারন্যাশনালি অনেক ভালো আর কি, 100-এর ভিতরে ওটা হেলসিঙ্কি ইউনিভার্সিটি হয়ে গেছে এখন, যখন মার্জ হয়ে গেছে। ওটা অ্যাপ্লাই করতে পারিনি কারণ আমার সিজি কম ছিল। হ্যাঁ, হুম। তো উনি আমাকে ইউনিভার্সিটি সিলেক্ট করে দিছিল আর কি, যে এই ইউনিভার্সিটি, এই সিটি, এগুলোতে ট্রাই করে দেখতে পারিস আর কি। উনি আমার এইসব ব্যাপারে অনেক হেল্প করছিল ডকুমেন্টেশনে, প্লাস অনেক। ইভেন নট অনলি দ্যাট, ইভেন ফার্স্ট টাইম যখন যাচ্ছিলাম, আমি যেহেতু সেমিস্টার শুরু হয়ে গেছে, আমি অ্যাকাডেমিশনের অ্যাপ্লাই করতে পারিনি, কারণ টাইম লাগে। হ্যাঁ, তো উনি আমাকে টেম্পোরারি একটা আরেকজনের সাথে রুম শেয়ার করা, সেও রুমমেট খুঁজতেছিল টাকা বাঁচানোর ধান্দা আর কি, বুঝছো। সো শেয়ার করতে উনি আমাকে ম্যানেজও করে দিছিল। So, আমি যেটা বললাম আর কি, হেলসিঙ্কিতে নামলাম ফ্লাইটে, বাসে করে তাম্পারে গেলাম, 2 আওয়ার্স এর মতো লাগলো। পরে বাস স্টেশনে উনি আসতে একটু লেট হয়েছে আর কি, বুঝছো। আর
আমি আগে অনেক ভীতুও ছিলাম, যেটা হয় আর কি, বুঝছো, কখনো ইয়ে করিনি। প্রথম প্রথম তখন তো নামলা, হয়। হ্যাঁ তখন একটু সন্ধ্যা হয়ে গেছে। আমার মনে হয় 5টা বা 6টা বাজে, আর ফিনল্যান্ডে অক্টোবরে 5টা 6টা মাঝে মানে 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 ডার্ক হয়ে যায় অনেক। বুঝছো, মনে হয় মিড নাইট, হ্যাঁ। হুম হুম। তারপর বাস স্টেশন ফাঁকা, ঠান্ডাও। প্রথমবার দেশে বাইরে আসছে, ওই সময় বাইরে আসার সময় একটু ইমোশনাল ইমোশনাল হয়ে আমার ফ্রেন্ড ট্রেন্ড কান্নাকাটি, সৈকত টৈকত সব এয়ারপোর্টে এসে কান্নাকাটি করলো। খুব ক্লোজ ছিলাম আর কি, বুঝছো। আহ, একটু ছিলাম, তারপরে আসছি, কোথায় আসলাম, এত ঠান্ডা পুরা, কোথায় আসলাম। এর থেকে মনে হয় বাংলাদেশে ভালো ছিল, এরকম ব্যাপার স্যাপার, বুঝছো। কারণ সানি ভাই আসতে একটু দেরি করলো, পরে উনি একটু আসছে আর কি, আসার পর উনি আমাকে পিক আপ করলো। তারপর আমি হচ্ছে আইআইটির, আমাদের ব্যাচে আইআইটির হচ্ছে তোমার আহ, এক ছেলের সাথে আর কি রুম শেয়ার করতাম। ও একই ডিপার্টমেন্ট, ওর নাম ছিল লুসান আর কি, এখন অস্ট্রেলিয়া থাকে আর কি। ওর সাথে রুম শেয়ার করতাম, কারণ ওই সময় আমি কিন্তু ফিল্টার ছাড়া বলতেছি, রেন্ট, টাকা পয়সা সবকিছু আর কি। না না না, প্লিজ বলো। শুধু মাথায় রেখো যে এগুলো কিন্তু পাবলিকলি চলে যাবে। ওকে। হুম। তো ব্যাপার হচ্ছে তো আরে লুসানের সাথে বলে রাখি, রুম আমার শেয়ার। মনে হয় সরফরাজ এবং সরফরাজের মতো বন্ধু এবং সানি ভাইয়ের মতো বড় ভাই জীবনে থাকা দরকার। সানি ভাই সম্পর্কে কিন্তু খারাপ কথা বলবো লেটারে। এখন আমার সাথে যোগাযোগ নাই, আমি অ্যাভয়েড করি আর কি, কিছু ব্যাপার স্যাপার আছে আর কি। আচ্ছা। কিন্তু উনি উনি লোক ভালো। আমি যেটা শুরু থেকে বললাম, বাইরে আসার পর যেটা হয়েছে আর কি, আমরা আমাদের প্যাটার্নের লোকজনের সাথে রিলেশন রাখি বা লাইফ ইজি রাখার জন্য, ফ্রেন্ড সার্কেল বলতে, হ্যাঁ। হুম। সো উনি একটু অন্য টাইপের লোক, উনি পলিটিক্স এ ইন্টারেস্টেড, এই সেই, আমার বাংলাদেশের পলিটিক্স নিয়ে কোনো আগ্রহ নাই আর কি, থাক, আমরা ওই হোপলেস। পলিটিক্স নিয়ে সো কথাবার্তা বলবো না, ওনার একটু ওনার positive ফিল্ড পুরো topic। আলাদা আর কি, আমি ক্রিকেট খেলি না, আমি অত স্পোর্টি না। সো আমাদের কমন ইন্টারেস্ট নাই আর কি, হ্যাঁ। এক্স্যাক্টলি, থাকতে আর নাই কারোর কেন। সাথে সো ব্যাপার স্যাপার এরকম। তারপরে সো কি? তাম্পারেতে যখন গেলাম, তখন আমার রুমমেট হলো, ও একই ডিপার্টমেন্টে ছিল। ও খুব ভালো স্টুডেন্ট, আইআইটির স্টুডেন্ট বোধ হয় আর কি। সো ইউনিভার্সিটি শুরু করলাম। And আমি যখন গেছিলাম তখন আমার মেজর আমি পরে চেঞ্জ করছি। আমার তখন মেজর ছিল হচ্ছে তোমার রেডিও ফ্রিকোয়েন্সি, সামথিং সামথিং রিলেটেড টু তোমার, রিয়েলি কমপ্লিকেটেড, আই ডিডন্ট লাইক ইট, হ্যাঁ। পরে আমাদের যখন অপশন চেঞ্জ হলো, আমি একটা সেমিস্টার যেটা করলাম, আর এটা সানি ভাই আমাকে গাইডেন্স দিল, আমি এটা এনজয় করতেছিলাম না, প্রফেসরটা খুব কড়া ছিল, মানে পাশ করাই ডিফিকাল্ট আর কি, বুঝছো, এরকম অবস্থা। সবার একই অবস্থা, আরো যে আমার যেমন টার্কিশ, ইরান, নেপাল থেকে কিছু ক্লাসমেট ছিল, সবারই একই অবস্থা। হুম হুম। পরে বললো যে যেটা যেটা করা যায়, সেটা করা যায় হচ্ছে তোমার, তুমি যদি অন্য মেজর চেঞ্জ করতে চাও, তাহলে তুমি ওই ওই ডিপার্টমেন্টের কিছু সাবজেক্ট করে, যখন আবার নতুন অ্যাপ্লিকেশন পিরিয়ড ওপেন হয় নিউ ইয়ার, তখন একটা মোটিভেশন লেখা লিখতে হয় যে আমি এই সাবজেক্টে, দেখো আমি কিছু কোর্স করছি, আমার গ্রেডও ভালো আসছে, আমি মুভ করবো আর কি, তখন ইজিলি করে দেয় আর কি এক্সিস্টিং স্টুডেন্ট। তখন আমি মেজর চেঞ্জ করলাম ওয়্যারলেস কমিউনিকেশন সার্কিট অ্যান্ড সিস্টেম, হ্যাঁ। হুম হুম। তো আমার মেজর ছিল আরএফ অ্যাসিড ডিজাইন। যদিও আমি এখন যেটা কাজ করি কোয়ালকমে, পিওর টেলিকমিউনিকেশন আমার মাইনর হচ্ছে। সো সাদিক, আমার মাস্টার্স এর কোনো ভালো নাই, আমার মাস্টার্স এর গ্রেডস আমার ব্যাচেলর থেকে ভালো। ব্যাচেলরে আসলে সৈকত বা অন্য যারা আমার ফ্রেন্ড ছিল, ওরা খুব টপার ছিল আর কি, বুঝছো। আচ্ছা। আমি আউট টপ 5-এও ছিলাম না, আমার মানে টপ 10-এর ভিতরে ছিলাম আর কি, হ্যাঁ। সো আমার ইচ্ছা ছিল মাস্টার্স থেকে ফাটাই দিব আর কি, হ্যাঁ। মাস্টার্স হচ্ছে আসলে আমি পড়াশোনাও করছি, গুড। সত্যি কথা। কিন্তু কথা হচ্ছে শিখছি অনেক, যেমন আমার যখন যখন যেটা জব করি, আমার মাইনার রিলেটেড পিওর টেলিকমিউনিকেশন, কিছু জিনিস আছে, যেমন আমরা 5G মডেম নিয়ে কাজ করি, সার্কিট কিভাবে কাজ করে, কিছুটা হেল্প করে, হ্যাঁ। কিন্তু যে ল্যাবে দিনের পর দিন রাতের পর রাত কাটা দিছে সার্কিট ডিজাইনে, ওটা নো ভ্যালু এন্ড অফ দ্য ডে। নাথিং নাথিং। আমি তোমাকে বললাম না, আমি আমি এখন আমার মাঝে মাঝে গ্রেডস এর জন্য এখন ইউনিভার্সিটি বা তাম্পারেতে গ্রেডস এর জন্য এত লাফালাফি করতাম, ভালো গ্রেডস এর জন্য, কারণ একটু কম্পিটিটিভ ছিলাম। আর ওই যে আইউটির যে রুমমেট ছিল, ও খুবই একটু ফার্স্ট টাইপের ছিল, কিন্তু ইনসাল্ট। বিষয়টা কি এরকম না যে তুমি ধরো গ্রেডের জন্য লাফালাফি করছো, এটা হয়তো তোমার মনে হচ্ছে যে এখন এখানে কাজ মানে রিয়েল লাইফে হচ্ছে না, বাট ডেফিনেটলি তুমি যে জায়গাটায় যে শুরু করছো সেখানে হয়তো ঢোকার জন্য এটা খুব অফকোর্স, একটা। অফকোর্স। এক্স্যাক্টলি। না, আমি না, আমি বলতে চাচ্ছি, অফকোর্স এটা হেল্প তো করছে শুরু করার জন্য, বা আমার যে কোনো একটা এটাতে আমার সিভি বা আমার ট্রান্সক্রিপ্টে হেল্প করছে প্রথম জব পেতে গিয়ে, তাই না? তাই না? So, আমি বলতে চাচ্ছি যে the amount of time I spent on that thing, I'm not working on that thing right now, হ্যাঁ। So এক্স্যাক্টলি। that's also normal, it's life, সব everything জায়গায় change. এরকমই হয় মাঝে মাঝে। হ্যাঁ, সো তো হচ্ছে প্রথম থেকে ওই যে মেজরও চেঞ্জ করলাম। তারপরে হ্যাঁ, হ্যাঁ, তো হচ্ছে
আর কি। আর প্রথম দিকে আমিও যেমন এরকম, প্রথম দিকে মনও ঠিকতে ছিল না, কারণ জানি রেজাল্ট টেজাল্ট ভালো হচ্ছিল, তারপরে ওয়েদার টোয়েদার মিলায় এখানে জন্য ফিনল্যান্ডে মন ঠিকতে ছিল না। আরেকটা ব্যাপার, আমার যে আমি 1 ইয়ারের লিভিং কস্ট আনছিলাম, আসলে ওখানে কিছু কন্ডিশন ছিল। আমি আসার পর আমি কিছু টাকা, মনে হয় থ্রি 3 লাখের মতো টাকা আমার কোনো কাজিন বা কারোর কাছ থেকে নেওয়া হয়েছিল। সো আমার ওই টাকাটা তাকে রিটার্ন করে দেওয়া লাগছিল। সো আমার আসলে লিভিং কস্ট ছিল 6 মাসের মতো। আহা, ওকে। সো প্রেশার ওটা ছিল, আমাকে একটা পার্ট টাইম জব ম্যানেজ করতে হবে, হ্যাঁ। সো ওই কারণে একটু একটু দোটানার ভিতরে ছিলাম যে সাবজেক্ট এত কঠিন কঠিন, এটা আমার মেজর চেঞ্জ করার আগে, হ্যাঁ। এত কঠিন, তারপর ওয়েদার সবকিছু মিলায় জবও পাওয়া যায় না আর কি, হ্যাঁ। ওখানেও কানেকশন লাগে আর কি, বুঝছো। পার্ট টাইম জব, তুমি ক্লিনিং জব বলো বা সুপার মার্কেটের জব বলো, সব কোনো কিছু কানেকশন লাগে আর কি, হ্যাঁ। হুম। সো ব্যাপার তো তোমাকে এরকম একটা রেফার ব্যাপার। করবে, তাই তো? হ্যাঁ, রেফার করবে আর কি, কারণ ইয়ে আর কি, কারণ অনেকে। আর সত্যি কথা যেটা, এখন তো আমি যত শুদ্ধ শুনি যে ফিনল্যান্ডে এখন যে তাম্পারে যে ছোট সিটিতে আমি গেছিলাম, এখন নাকি বাংলাদেশে প্রত্যেক বছরও নাকি তোমার 20-30টা করে আসে আর কি, হ্যাঁ। হুম 30 জন করে আসে। আর আমরা যখন গেছিলাম ওই বছর 2011 ম্যাক্সিমাম 5 জন বা 6 জন আসছিলাম, বুঝছো। হুম তো হুম। তাহলে এখন যারা যাচ্ছে তাদের অবস্থা চিন্তা করে দেখো কি অবস্থা। আহা। সো হ্যাঁ। তো ওই সময় কত ইয়ে ছিল আর কি। তো একটু টানার ভিতরে ছিলাম যে আমার ভাই যেমন বলছিল ভালো না লাগলে চলে আসতে পারো, চলে আসবে, এরকম আমি চলে যাই, এরকম একটা ব্যাপার স্যাপার ঝোঁকে নিচ্ছিলাম। তখন আমি যে ডিপার্টমেন্টে সরি পড়তাম, সো আমার আইওটির এক সিনিয়র ভাই ছিল, ওনার নাম হচ্ছে সাগর ভাই, উনি এখন মিউনিখে থাকে আর কি। উনি ইনফিনিয়ানে ওয়ান অফ দ্য ডিপার্টমেন্টের ডিরেক্টর আর কি, খুবই ট্যালেন্টেড মানুষ আর কি, খুবই Great. ট্যালেন্টেড, এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং আর কি। হুম। তো উনি আমাকে দেখছে, দেখে বুঝছে যে এর একটু মাথায় সমস্যা আছে আর কি, হ্যাঁ। মানে সিরিয়াস না লাইফে কোনো সময়। তো আমি যখন বলছি যে সানি ভাইকে বলছিলাম হয়তো চলে যাবো, ভালো লাগতেছে না, পরে গিয়ে ইউএস এর জন্য ট্রাই করবো, গিয়ে ভাইয়ের ঘাড়ে বসে খাবো, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। তো মানে সাগর ভাই আমাকে একদিন ডাকছে আর কি, বলে ইউনিভার্সিটি আসো, কফি খাই আর কি, হ্যাঁ। তা আসলাম, তো তখন আমাকে কিছু একটা ধাতা নিয়ে দিল আর কি, বড় ভাইয়ের মতো, বলো যে তোমার রেজাল্ট ভালো হচ্ছে, একটু সিরিয়াস হলে তো এখানে টিকে যাবা, এখন যদি তুমি ফেরত যাওয়া 6 মাস পর ফেরত যাওয়া কি কথা, ফেইলার ইজ ফেইলার। হুম। সো তুমি কেন না ফুল ট্রাই করো, আর তোমার পার্ট টাইম জব টাকা পয়সা যেটা যেটা আমি তোমাকে হেল্প করবো আর কি, তোমার নেক্সট ইয়ার যখন ভিসা এক্সটেনশনের যেমন যেমন তোমার যে টাকা দেখাতে হবে, ওটা আমি তোমাকে হেল্প করবো, চিন্তা করো না আর কি। আর উনি কেন করছিলেন আমি এখন জানি না আর কি। কিন্তু আমার আজকে যদি একটা ক্যারিয়ার বলো বা ভালো সেটা বলো, একটা রেসপেক্টেড জব এটার জন্য, so সাগর ভাইয়ের অবদান অনেক বেশি। উনি শুধু আমার জন্য করছে তা না, ওখানে যখন আরো আমাদের সাথে অনেক বন্ধু সবাইকে হেল্প করতো আর কি। খুবই পজিটিভ এনকারেজিং টাইপ পার্সন আর কি, বুঝছো। উনি এই টাইপের লোক যে সবাইকে তুলতে হবে আর কি, বাইরে আসছো কষ্ট করছো, ইউ শুড গিভ ইউর বেস্ট, বুঝছো। ঠিকই আর বলেছো। একটা ব্যাপার হচ্ছে, আর লোকজনের অনেক ধান্দাবাজি আছে, যেমন বাংলাদেশি বাইরে যারা থাকে, কমিউনিটির কথা বলতেছিলাম, বুয়েটের কিছু লোকজন থাকে বা আইআইটির, এদের আবার এক এক ধরনের এটাকে কি বলে গ্রুপ থাকে আর কি, বুঝছো। যে ওরা আবার আইআইটি যারা আসবে তারা আইআইটি তুলবে বা বইটা তুলবে না, কিন্তু আমি আইআইটির অনেক ভাইয়ের সাথে যখন আমি তাম্পারিতে থাকতাম, মানে ফ্যামিলি নিয়ে আসছে, পিএইচডি করছে, জব করতেছে, হ্যাঁ, এত আন্তরিক। মানে তোমার হচ্ছে আমি যেটা বলি যে প্রথম প্রথম দেশের বাইরে আসছে, ফ্যামিলি ছাড়া ঈদ করে, ওই সময় সেন্টিমেন্ট অনেক উইক ছিল আর কি, বুঝছো। ওরা অবস্থা, ঈদের সময় নামাজ পড়ে সেসব ভাইদের বাসায় চলে যেতাম, আমাদের চেনে না এখনো। গেলে আমি, হ্যাঁ, ফিনল্যান্ডে গেলে তাদের সাথে দেখা করি, হ্যাঁ। অনেক এনকারেজ করছে, প্লাস নিজের মানে ছোট ভাইদের মতো ট্রিট করতো আর কি, বাসায় আসছো ডিনার করবা, ঈদের দিন আসতেছো, হ্যাঁ। অনেক ভালো লোকজনের সাথে পরিচয় হয়েছে বাইরে এসে আসলে, টু বি অনেস্ট আর কি না। ম্যাক্সিমাম হচ্ছে আইওটি বা বুয়েটের কিছু ভাই টাই ছিল আর কি। তো ওই সাগর ভাই আমাকে যেটা বললো থেরাপি দিল, তাই আমি বললাম ঠিক আছে, ইয়ে দেখি আর কি, ট্রাই করে দেখি। পরে এক সেমিস্টার তোমার শেষ হয়ে গেল, ওই সময় উনি আমাকে একটা পার্ট টাইম একটা সুপার মার্কেটে একটা এভরি উইক আই থিঙ্ক 6 or 7 আওয়ার্স একটা পার্ট টাইম জব ম্যানেজ করে দিয়েছিল আর কি। সো ব্যাপার যেটা ছিল, আমি তো রুম শেয়ার করতাম হচ্ছে রোশনের সাথে, সো আমাদের রুমের রেন্ট ছিল টু 250 ইউরো সামথিং, হ্যাঁ। হুম সো ওটাও একসময় অনেক টাকা তো। সো সো ওই পার্ট টাইম জব দিয়ে আমার রেন্ট আসলে হয়ে যাচ্ছিল, হ্যাঁ। পরে আমার গ্রেড স্কোর ভালো আসলো, তারপরে এক্সট্রা কিছু কোর্স টোর্স করলাম। তখন হচ্ছে তোমার 6 বা 7 মান্থ পর আমাদের ইউনিভার্সিটি কিছু তোমার রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের ইয়ে ওপেন হলো আর কি। আমার মনে আছে অনেকগুলো পোস্ট ছিল, 4-5টা পোস্ট ছিল। তো আমি অ্যাপ্লাই করলাম, আমি প্রথম ভাবলাম হবে না আর কি, তখন সাগর ভাই আমাকে বললো, উনি ওই ডিপার্টমেন্টে তখন হচ্ছে মানে মাস্টার্স করতেছে আর কি, হুম উনি আমার টিএ ছিল আর কি। বলে অ্যাপ্লাই করে দেখো, হবে না কেন আর কি, এত ইয়ে করার কারণ হচ্ছে কারণ আমার সাথে যারা আমার যারা ফ্রেন্ড ছিল, ধরো ইরানের কিছু, বা আমার ফ্রেন্ড ছিল টার্কিশ, সেলিম, ওদের গ্রেডস অনেক ভালো আর কি। হুম।
গ্রেড সেট থেকে ওইটা আসলে আমি মনে করলাম মানে অনেক স্মার্ট আর কি বুঝছো, ব্যাপার হ্যাঁ। একটা পলিশ একটা ব্যাপার ছিল। আমি আমার, যাই হোক আমি বলতেছি না আমার সেলফ স্টিম কম নাই, কিন্তু মাঝে মাঝে আমি নিজেকে ডাউট করি আর কি বুঝছো, হ্যাঁ, কেন দেখো। জানে এটা। সো আচ্ছা, সাগর ভাই বললো করে দেখো, হইতেও পারে। পরে আমি সিভি পাঠালাম, পরে প্রফেসর ডাকলো, ডেকে বললো এই কাজ পরে দেখলাম হয়ে গেল। আমি এক্সপেক্টও করিনি। যেমন আমার যে সাথে যে আমার যে রুমমেট ছিল লুসন, ও তো আইআইটি, ওর ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, ওর অনেকগুলো পাবলিকেশনও ছিল আর কি, ও একাডেমিক্সে থাকতে চাইতো আর কি। ও আর কি আমার একই ডিপার্টমেন্ট, ওর হয় নাই, আমি খুব সারপ্রাইজ হইলাম। হ্যাঁ, ও স্মার্টার প্লাস ওর গ্রেডসও বেটার আর কি বুঝছো, আর ওর ব্যাকগ্রাউন্ড পুরো একাডেমিক্স এর, রিসার্চের। হ্যাঁ, আমার কিছু নাই ওইরকম, একটা কেন পাবলিকেশন ছিল। হয়েছিল কি মনে হয়, কেন তোমার হয়েছিল? What আর do you- না, আমার প্রফেসর বলছে যে আমাকে যেটা বলছিল যে আমি কিছু ল্যাব কোর্স টোর্স করছিলাম, আমার ল্যাব রিপোর্ট টিপোর্ট তার অনেক পছন্দ হয়েছিল, কারণ ও। পুরো ডিটেলস রেজাল্ট ওরিয়েন্টেড ছিল। হুম। আমাকে যেটা উনি আমাকে, এটা আমি পরেও শুনছি আমার ক্যারিয়ারের পরে এসে, আমি যখন কোয়ালকমে আমার ফার্স্ট ইন্টারভিউ হয়েছিল, ফার্স্ট না থার্ড ইন্টারভিউ, যখন টেকনিক্যাল ইন্টারভিউ, তখন আমাকে বলছিল যে ইন্টারভিউ ওয়াজ ওকে, ইটস নট দ্যাট ইমপ্রেসিভ, বাট ইউর ওয়ার্ক শোজ সামথিং এলস ও। বেটার। হ্যাঁ। সো জামাও এটা ব্যাপার ছিল। আমি ব্যাপার যেটা ছিল ল্যাব রিপোর্ট টিপোর্ট এগুলোতে আমি অনেক এফোর্টও দিতাম আর কি, ভালো লাগতো, এক্সপেরিমেন্ট করতেছি। হ্যাঁ। সো আরেকটা ব্যাপার হচ্ছে সানি ভাই সম্পর্কে কিছু এখানে বলি, উনি আমার 1 বছর আগে আসছিল, কিন্তু উনি পড়াশোনায় ফোকাস ছিল না, উনি ব্লগ ট্লগ লিখতো অনেক কিছু, উনি একটু ফিলোসফিক্যাল মানুষ আর কি। হ্যাঁ। হুম। সো উনি ওনার অনেক কোর্স আমার সাথে করতো আর কি। হ্যাঁ, যেহেতু একই ডিপার্টমেন্টের। আর ব্যাপার যেটা হয়ে গেছিল, বাইরে তো আসলে সবকিছু একটা সেমিস্টার তোমার টাইম থাকে আর কি, তুমি একটা সাবজেক্টের 3টা অ্যাটেম্প দেওয়া যায় আর কি তোমার এক্সাম, ইয়া। কিন্তু থিওরি এক্সাম থেকে তোমার ল্যাবের ইয়ে বেশি আর কি, 5-6 ঘন্টা করে এক দিন, এক উইকের একটা। সো আর ল্যাবে একদম তুমি এক্সপেরিমেন্ট করতে পারবে না আর কি বুঝছো, মিনিমাম 3-4 জন লাগে আর কি। আর 3-4 জন এই কারণে লাগে, এটাও লজিক্যাল এই কারণে, কারণ রিপোর্ট অনেক বড়, ডিভাইড করতে হয় আর কি অ্যাসাইনমেন্ট। হ্যাঁ। হুম। হুম। সো উনি আমার সাথে এইসব করতো ল্যাব গ্রুপে, ওনাকে অন্য কেউ নিত না ওনার ব্যাচের, কারণ উনি একটু ঢালামি বাংলা খুলনার ভাষা বলে ফেলছে, এমনি উনি একটু লেজি টাইপের আর কি বুঝছো, তুই করে দিস আমি কর না, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল আর কি। হ্যাঁ। সো উনি এখন আমার সিনিয়র ভাই, আমার ইউনিভার্সিটির। হ্যাঁ, নাও করতে পারি না, কিন্তু করছি আর কি, অনেক কোর্স একসাথে করছি, আর উনি আমাকে অনেক ভোগাইছে আর কি, ওনার কাছে আমার করা লাগতো। হ্যাঁ। সাগর ভাইয়ের আরেকটা কথা বলে, আমি যখন সাগর ভাই আমি যখন তাম্পারেতে আসলাম, তখন সাগর ভাই আমাকে বলছিল সানি অনেক ভালো ছেলে, সবকিছু ঠিক আছে, কিন্তু স্টাডি ক্যারিয়ারে সানিকে ফলো করলে কিন্তু তুমি মরবা। ওনার ওনার ব্যাপারটা হচ্ছে কি, এই কারণ এটা কি অন্যদিকে চলে যাচ্ছে, আমি না না, বলতে আমরা চাচ্ছিলাম অন্যদিকে এই না কারণ, যাই, হ্যাঁ তুমি তোমার গল্প বলো, অন্যদিকে না যাই। আচ্ছা ব্যাপারটা এই কারণে যে হচ্ছে, কেটে দিও। হ্যাঁ, ব্যাপারটা এই কারণে যে মোটিভেটিং না আর কি বুঝছো। হুম। পরে উনি মাস্টার্সও কমপ্লিট করেনি, পরে ডিপার্টমেন্ট শেষ করছে, অনেক ব্যাপার। সো আমি যেটা বলতে চাচ্ছি, আমি ল্যাব রিপোর্ট টিপোর্টে অনেক এফোর্ট দিতাম আর কি, ওই সময় মোটিভেশনে ছিল কেন জানি আর কি। হ্যাঁ, ভালো লাগতো আর কি ব্যাপারটা ছিল। তো আমার প্রফেসর যেটা বলছিল যে আই স ইউর ল্যাব রিপোর্ট এন্ড এভরিথিং ইজ ভেরি ইমপ্রেসিভ, সো আই থিঙ্ক ইউ শুড গেট দ্য অপরচুনিটি, হুম। দ্যাটস হোয়াট ই সেড। আর ইন্টারভিউ ওই সময় তোমার রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের ইন্টারভিউ বা কি যাচ্ছে, আমার মনে হয় ওই লেভেলে যেটা এখন, যেটা মনে হয় চেক করতে তোমার ক্যাপাসিটি কেমন, তোমার মোটিভেশন কেমন, জানার বা শেখার আর কি বুঝছো। হুম। সো এই তো, মনে রেসিস্টেন্স ছিল, ওটা কন্ট্রাক্ট ছিল তোমার 1.5 বছরের মতো, পরে তার আন্ডারে থিসিস করলাম, পরে আর টাকা পয়সা নিয়ে টেনশন নাই আর কি বুঝছো। হ্যাঁ, না কারণ ওখান থেকে যা আসতো অনেক, ওই সময় আমি পার আফটার ট্যাক্স তোমার ফিনল্যান্ডে প্রায় 1,000 বা 1,200 ইউরোর মতো পেতাম, তখন ওটা অনেক টাকা বুঝছো, মাসে রেন্ট দিচ্ছে তোমার 120 ইউরো, অনেক টাকা বুঝছো। এখন অনেক ইনকাম করি, কিন্তু এখন মনে হয় নাই আর কি, টাকার ভ্যালু কমে গেছে আর কি, আর লাইফ স্টাইল চেঞ্জ হয়েছে। এ তো অবশ্যই আহ, এরকম হয়। সবকিছু চেঞ্জ হয়েছে। তো ওই কারণে কনফিডেন্স চলে আসলো যে আই ক্যান ডু ইট। হুম। হুম। সো ওইখানে চলে আসলো, তারপর মাস্টার শেষ করলাম, পরে ওই প্রফেসর আন্ডার, তখন আমি পার্ট টাইম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলাম। তখন উনি আমাকে বলতেছিল তুমি পিএইচডি তে এনরোল করো আর কি। হ্যাঁ, আর আমি তো ফাঁকিবাজ, ওই সময় ধৈর্য কম ছিল, না না না, না না, আমার একটা ব্যাপার ছিল, সাগর ভাই যেটা বললো যে সাগর ভাই পিএইচডি করতে চাইতো, উনি তখন পিএইচডি করতেছিল আর কি। হুম। সরি, আমার একটা কল আসছিল। কোনো সমস্যা নেই। তো সাগর ভাই পিএইচডি করতেছিল তখন, উনি এই যে মিউনিকে ইনফিনিয়ানে জব পেলো, উনি পিএইচডি ছেড়ে দিয়ে চলে গেল আর কি। হ্যাঁ, তো আমি ওনার সাথে ডিসকাস করতাম অনেক আর কি, যে ভাই আমার তো পিএইচডি ভালো লাগে না, আর পিএইচডি করার পর একাডেমিক্সে থাকতে হবে, তারপর ডিফেন্স করে যে আপনার পিএইচডি কি টপিকস, না
দেন পর আমি যদি আবার জব মার্কেটে যাই, দেন আমার মিনিমাম 4 বছর আমি তো ক্যারিয়ারে পিছিয়ে যাব, তাই না? চার হুম বছর এক্সপিরিয়েন্স নিয়ে তো আমার একটা আমি প্রমোশনও করতে পারবো আর কি, কাজও ভালো শিখতে পারবো। তো বলে তাহলে তুমি এনরোল করো না আর কি। তখন আমি আবার এনরোল না করলে আমার জবও, টিচিং অ্যাসিস্ট্যান্টের জবও থাকবে না আর কি, হুম কারণ ইউনিভার্সিটির একটা কন্ট্রাক্টের ব্যাপার ছিল। পরে হ্যাঁ, তখন হচ্ছে জব খোঁজা শুরু করলাম, তখন একটু টাইম লাগছে আর কি। ফিনল্যান্ডের ব্যাপার যেটা হলো, ওটা হচ্ছে তোমার 2013-এর শেষের দিকে নোকিয়া তখন, নোকিয়া একটা মেইন জিনিস ছিল ফিনল্যান্ডে আর কি, তোমার টেলিকমিউনিকেশন ব্যাকগ্রাউন্ড ইলেকট্রনিক্স এর। তখন নোকিয়া ওইভাবে ভালো যাচ্ছে, জব মার্কেট খুবই ছোট, এখন তো আরো খারাপ আর কি। মাঝে 2-1 বছর একটু ভালো ছিল, এখন তো জব মার্কেট আরো খারাপ। তখন জব টপ পাইতে ঝামেলা হচ্ছিল আর কি, একটু আমার মনে হয় 5-6 মাসের মতো, বা আরো একটু বেশি, মনে নাই ওইভাবে। যা হোক, তখন একটু আবার একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম। এদিকে আমার ভিসা, আমি তখন বাইরে যে পার্ট টাইম জব ছিল ওটা এখনো কন্টিনিউ করতাম। হ্যাঁ, হুম হুম আমি হুম। তো ইউনিভার্সিটি পার্ট টাইম ছিল, ওটা পার্ট টাইম ছিল, এই কারণে টাকা পয়সার ঝামেলা ছিল না আর কি। হ্যাঁ, আচ্ছা। কিন্তু যদি আমার যেটা ব্যাপার ছিল, তোমার তো আমি পড়াশোনা করছি, আমার তো এই ফিল্ডে জব বের করতে হবে, তাই না? আমি তো পার্ট টাইম যে বাইরের এই জব করে তো আমি থাকবো না আর কি। মানে পোষাবেও না আসলে। হ্যাঁ হ্যাঁ। আর আর ব্যাপারে কিন্তু আমি অনেককে দেখেছি বাইরের পার্ট টাইমে এই জব করে ক্যারিয়ারের মানে সারা জীবন থেকে গেছে, তারা কখনো নিজের প্রফেশনে জব করেনি আর কি। কিন্তু ওইগুলো একটু ভাবাই তো, যে ভাইরা অনেক ট্রাই করছে, আমি বলতে চাচ্ছি আশেপাশে যাদের দেখতাম, হুম, হুম। ধরো যারা আগে গেছে আমার আরো অনেক আগে, এগুলো একটু বেশি লাগতো যে তার মানে কি জব মার্কেট এত খারাপ, বা সমস্যা কোথায় আর কি। হ্যাঁ? তখন আমি হুয়াওয়েতে একটা জব পাইলাম হেলসিঙ্কিতে, টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে ওটা গেলাম। ওটা আমার একটা কন্ট্রাকচুয়াল পজিশন ছিল, 1.5 ইয়ার। হ্যাঁ, এর ভিতরে, হ্যাঁ ওটা জব পেলাম, চলে গেলাম। দেন ওটা কন্ট্রাক্ট শেষ হয়ে গেল, ওরা আমার কন্ট্রাক্ট এক্সটেন্ড করেনি, কারণ ওদের ফিনল্যান্ডের প্রজেক্টও শেষ হয়ে গেছিল। তখন আমি আনএমপ্লয়েড ছিলাম প্রায় 1.5 ইয়ারের মতো, ও বাবা। নাকি আরো বেশি। হ্যাঁ, কিন্তু তখন আমি আবার ওই পার্ট টাইম যে বাইরে জব করতাম ওটা আবার শুরু করলাম। ও তার মানে সো তুমি আনএমপ্লয়েড ছিল, মানে হচ্ছে ওই ধরনের কাজ করনি, বাট তুমি পার্ট টাইম হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ড জব টাইপের তোমার কিছু হ্যাঁ ওয়ার জব করতেই হবে, তা নাহলে তুমি সার্ভাইভ সার্ভাইভ করবে or না। to like হ্যাঁ manage। হ্যাঁ, তা হুম। নাহলে সার্ভাইভ করে যাওয়া অনেক এক্সপেন্সিভ তো আর কি। ওই আচ্ছা। সময় একটু ইয়ে হয়েছিল, অনেক ইয়ে ব্যাপার স্যাপার, অনেক সময় ওই সময় আমি অনেক মানে ট্রাই করছিলাম যে দেশে চলে যাবো কিনা, ইয়েও লাগছিল আর কি, একটু ফ্রাস্ট্রেটেড ছিলাম। ওই সময় ভিসার কি অবস্থা ছিল? তোমার ভিসা কি তখন চলতেছিল না না? না, ফিনল্যান্ডের একটা সুবিধা আছে, যেমন জার্মানিতে যেটা নাই। জার্মানিতে যেমন তুমি যে সাবজেক্টে তুমি পড়াশোনা করো, হুম। তোমার ডিগ্রি কমপ্লিট হওয়ার পরে তোমার ওই তোমার 6 মান্থ বা 1 ইয়ার, আমি জানি না জার্মানির নিয়মটাকে, মানে এখন আবার শর্টার করতেছে সম্ভবত, সেরকম একটা টাইম পিরিয়ড থাকে, তোমার ফিল্ডে একটা জব পেতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, ওইটা মনে ওয়ার্ড হয়। জবে ওয়ার্ড জবে ওয়ার্ড জবের ভিসা এক্সটেনশন হবে না আর কি। হ্যাঁ, ইউএসএ তে বলে মনে হয় ওপিটি, ওপেন প্র্যাকটিস ট্রেনিং কাইন্ড অফ থিং। এক্স্যাক্টলি। সো ফিনল্যান্ডে আবার ওরা একটু খুব বেশি উদার আর কি, লিবারাল আচ্ছা। আর কি। তো ওদের ব্যাপার হচ্ছে তুমি অড জবেও ভিসা এক্সটেন্ড করতে পারবা, কিন্তু যখন স্টুডেন্ট থাকা অবস্থায় তোমার 24 আওয়ার্স পার উইকের মানে লিমিট থাকে। হ্যাঁ, কিন্তু যখন তোমার ডিগ্রি কমপ্লিট হয়েছে তুমি অড জবে ফুল টাইম করতে পারো। হ্যাঁ, সো যে লিমিট থাকে হয়তো আফটার ট্যাক্স বা এরকম মান্থলি তোমার 1800 ইউরো বা সামথিং কিছু দেখাতে হয়, দেন তখন ওটাকে বলে ভিসা স্টার্টেড এ। হুম। আর এটা আমার এ মিনস ওয়ার্ক পারমিট হয়ে যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ। সো ভিসা নিয়ে সমস্যা ছিল না আমার তখন। স্টুডেন্ট, তোমার মাস্টার্স কমপ্লিট করার পরে 2 বছরের আগে আমার কমপ্লিট হয়ে গেছিল। পরে আমি অড জবের মাধ্যমে তোমার ভিসা অলরেডি আমার ইউনিভার্সিটির পার্ট টাইম ফ্ল্যাট অড জব মিলে আমার যে স্যালারি ছিল ওটাতে আমার অলরেডি ওয়ার্ক পারমিট 4 ইয়ার্স ছিল আর কি। হ্যাঁ, সো ভিসা না ওইভাবে তাড়াহুড়া ছিল না আর কি, ব্যাপারটা ছিল যে ক্যারিয়ারে কিছু করো আর কি। ওকে, তাহলে সো আনএমপ্লয়েড ছিল, তারপরে কিভাবে কি হলো? তারপরে কি হলো, ও এর ভিতরে 1.5 বছর যেটা হলো, তার এর ভিতরে তোমার অলরেডি 4.5 বছর বা সামথিং এরকম টাইম হয়ে গেল ফিনল্যান্ডে আর কি। হ্যাঁ, হুম। আর ফিনল্যান্ডের পাসপোর্ট পাওয়ার জন্য তোমার হচ্ছে 4 ইয়ার্স এর ওয়ার্ক পারমিট লাগে, প্লাস ল্যাঙ্গুয়েজ পাস করা লাগে। হ্যাঁ, তখন আমি ফিনল্যান্ডের বাইরে আসলে ট্রাই করতেছি। আর একটা ব্যাপার সাদিক, আমার ফিনল্যান্ডে যখন আমি গেছি আর কি, ওটা তো হতাশে পড়ে গেছি, যাওয়া লাগবে বাইরে যাবো এরকম একটা ব্যাপার স্যাপার ছিল, এভাবে চিন্তা ভাবনা করে যায়নি আর কি। স্লো মেশিন আর কি, আমার টাইম লাগে শিখতে আর কি। তো ব্যাপার ছিল, আর আমার ফিনল্যান্ডে কখনোই আমার ফাইনাল ডেস্টিনেশন ছিল না আর কি। হ্যাঁ, আর আমি ঘুরতে টুরতে পছন্দ করি। যখন আমি ফিনল্যান্ডে পড়াশোনা করতাম তখন আমার ছোটবেলা থাকতো ইটালিতে আর কি। হ্যাঁ, তো ওখানে রায়ান এয়ার থেকে যে চিপ ফ্লাইট ছিল মিলানের, হ্যাঁ আমি প্রত্যেক বছর চলে যেতাম আর কি, খালার বাসা থেকে ইটালি ঘুরতাম। ওই যে ট্রাভেলিং এর ভিতরে একটা, ও আর আচ্ছা। মেইন কথা কি জানো, আমি না বাংলাদেশ ছাড়ছি ওই সময় জবের কারণে, মেইন ফ্যাক্ট, কিন্তু আমার বাংলাদেশে কখনোই থাকার ইচ্ছে ছিল না। ওয়ান অফ দ্য রিজন ছিল যে আমি ঘুরতে চাই, দেখতে চাই, আমি বইয়ের পোকা বা মুভি টুভির অনেক পোকা ছিলাম। হ্যাঁ, সো এক্সপ্লোর করার একটা ধান্দাবাজি ছিল আর কি। দেশে থাকতে আমাদের ইউনিভার্সিটির ফ্রেন্ড ছিল না, এদের সাথে অনেক ঘুরতাম আর কি। হ্যাঁ,
আমাদের একটা গ্রুপ ছিল আর কি 8-10 জনের, সৈকত ওই গ্রুপে ছিল। আমরা তো পঞ্চগড় টঞ্চগড় ওদিকে কত কত জায়গায় এই সেমিস্টারের ফাইনাল এক্সাম ক্যান্সেল করে চলে গেছে, এরকম ব্যাপার স্যাপার ছিল আমাদের। তো এরকম একটা ব্যাপার ছিল আর কি, তখন ওই যে ঘোরাঘুরিরও ব্যাপার ছিল এক্সপ্লোর এই করার কারণে। একটা আসলে মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফিনল্যান্ড আমার কখনোই ফাইনাল ডেস্টিনেশন ছিল না আর কি। হ্যাঁ, আমার ধান্দা ছিল ওখানে মাস্টার্স করবো, দেন পাসপোর্ট বা কোনো কিছু হইলে সেন্ট্রাল ইউরোপে চলে আসবো, জার্মানি বা নেদারল্যান্ড। হ্যাঁ, ওয়েদারও বেটার আর কি। হুম হুম। তোমার মানে তুমি এখানে তোমার হচ্ছে জব মার্কেটও বেটার, অপশন বেশি। হ্যাঁ, যারা কানেকশন বেশি, এখান থেকে আমি ট্রেন নিয়ে যে কোনো জায়গায় চলে, আমার ফ্রাঙ্কফুর্ট থেকে তো আমি 4 ঘন্টা ট্রেন নিয়ে প্যারিস ও আমস্টারডাম যে কোনো জায়গায় যেতে পারি। হ্যাঁ, সো অনেক ইজি আর কি উইকেন্ড ট্রিপ ট্রিপ দেখার জন্য। তো তখন আমার পাসপোর্ট হয়নি, কিন্তু আমি ফিনল্যান্ডের বাইরেও ট্রাই করছিলাম, কিন্তু আসলে বাংলাদেশে পাসপোর্ট নিয়ে ওইভাবে খুব স্কিল্ড বা ওভার কোয়ালিফাইড না হলে কেউ ভিসা স্পন্সর করে না। আর ওই সময় 2014-15-এ অলরেডি জব মার্কেটও টেলিকমের কাইন্ড অফ স্যাচুরেটেড ছিল আর কি, বুঝছো। সো আমি যেটা করছিলাম, আমার যেটা, আমি যখন পার্ট টাইম অড জব করতাম, আমার খুব ভালো একটা ফ্রেন্ড আছে নেপালের আর কি। হ্যাঁ, ও আসছিল, ও তাম্পারে ইউনিভার্সিটিতে আসছিল, ওর নাম হচ্ছে দীক্ষিত। হি ইজ লাইক মাই ব্রাদার, হি স্টিল লিভস ইন ফিনল্যান্ড, আচ্ছা। বাট হি ইজ রিয়েলি নাও ইন এ বিগ বস। সো হ্যাঁ। সো সো আমরা একসাথে পার্ট টাইম জব করতাম। ওর একই অবস্থা, ওর নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু ও তখন বাংলাদেশ আবার নেপালে চলে গেল, আবার ফেরত আসলো। ভালো লাগেনি নেপালে গিয়ে। ফিনল্যান্ডের লাইফ তো বুঝে, বললাম না, ফিনল্যান্ড তোমাকে নষ্ট করে দেয়। আচ্ছা খুব ইজি, তুমি তোমার মতো থাকতে পারো, তোমাকে পেইন দেওয়ার কেউ নেই এরকম, বুঝছো, খুবই চিল। আচ্ছা। আর ফিনল্যান্ডের লোকজন নিয়ে মানুষ বলে কোল্ড আনফ্রেন্ডলি, আসলে খুবই বিভ্রান্তিকর কথাবার্তা। ফিনল্যান্ডের লোকজন হচ্ছে একটু আনসোশাল, শাই, দ্যাট দ্যাট ডাজন্ট মিন দে আর কোল্ড আর আনফ্রেন্ডলি। তুমি যদি ওদের অ্যাপ্রোচ করো, ওরা খুবই অমায়িক টাইপের লোকজন, খুবই ফ্রেন্ডলি, বুঝছো। পারসন তো একজন মানে পারসন টু পারসন ভ্যারি করে। তো ওর হ্যাঁ, উপর একটা জেনারেল ব্যাপার আছে। করছে, হ্যাঁ। ব্যাপারটা হলো, তো দীক্ষিতর একই অবস্থা ছিল, ও আর জব করতেছিল, তো আমাদের এরকম টার্গেট ছিল না। উই ক্যান নট গিভ আপ, কি হুম, ট্রাই করতে থাকলাম তখন। আহ, আমি হচ্ছে ফিনিশ শেখা শুরু করছিলাম আর কি। হ্যাঁ, হুম, ইউনিভার্সিটিতে ওইটাও নষ্ট, আর একটা বাজে চিন্তা ভাবনা ছিল যে ফিনল্যান্ডে থাকবো না, এই কঠিন ল্যাঙ্গুয়েজ শিখে লাভ কি। সো ইউনিভার্সিটি থেকে কিছু বেসিক কোর্স, ওগুলো আবার তোমার ক্রেডিট হিসেবে ট্রান্সফারও হয়, কোর্স অফার করে, ধরো B1 A1 A2 টাইপের। হ্যাঁ, আচ্ছা। পাত্তা দিই নাই আর কি। হ্যাঁ, শুধু আমার ধান্দা ছিল আমার মাস্টার্স তাড়াতাড়ি শেষ করব, কোর্স বেশি করে নিয়ে দেন জবে ঢুকে যাবো, দেন এখানে থাকবো না আর কি, বুঝছো, এরকম একটা ব্যাপার সব ছিল। তো যখন আমি হেলসিঙ্কিতে আনএমপ্লয়েড ছিলাম 1.5 বছরের মতো, তখন আমি পার্ট টাইম যে অড জব করতাম, প্লাস আমি ফিনিশ দেখা শুরু করছিলাম আর কি, ইভিনিং এ আর কি। সপ্তাহে 3 দিন মনে হয় ফিনিশ দেখা শুরু করছিলাম। অত এ না, বিয়ন্ড লেভেলের আর কি। আমি পরে ফিনিশ এক্সামও দিলাম ওর ভিতরে। প্রথমবার ফেলও করছিলাম। ওটা 4টা সেকশন থাকে আইএলটিএস এর মতো। তো হুম। যে কোনো হচ্ছে একটাই পাস করতে পারিনি আর কি। পরে সেকেন্ড টাইম পাস করলাম। তখন হচ্ছে আমি ওর দিকে, ব্যাপারটা ফিনল্যান্ডের যেটা সুবিধা ছিল, আমার অর্জাফের ইয়েটা কাউন্ট হচ্ছে তো। সো আমি স্টিল এলিজেবল ফর দ্য সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন। হ্যাঁ, সো আমি যখন জব খুঁজতেছি ওই সময়, তখন আমার আমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে দিয়েছিলাম আর কি। হ্যাঁ, আমার সময় লাগছিল 8 মাসের মতো আর কি, সময় লাগে, বেশি লাগছিল, একটু ওয়েট করতেছিলাম। তো আমার পাসপোর্টের জন্য ওয়েট করতেছিলাম, সেম টাইম আমি যে হুয়াওয়েতে জব করতাম ফিনল্যান্ডে, ওই কোম্পানির যে আমার বস ছিল, ও ডেনমার্কে একটা প্রজেক্ট এক্সটেন্ড হলো। তখন আমাকে ডেনমার্ক থেকে বললো যে তুমি ডেনমার্কে আসো, আমি তোমার ভিসা টিসা সব আউট স্পন্সর করবো, তুমি কোপেনহেগেন চলে আসো। তখন ব্যাপারটাই ছিল ছিল সাদিক, যে আমি আনএমপ্লয়েড, অড জব করতেছি, প্রেস্টিজও লাগে। ওখানে আমার ফ্রেন্ড সার্কেলও ছিল কিছু বাঙালি আর কি, বুঝছো। ইগো ওখানেও ইগো তখনও ছিল অনেক। হ্যাঁ, সেই বুঝতে- আমি অড জব করি, ওরা আমার ফ্রেন্ডরা অনেক ভালো আর কি। আমার খুব ভালো দুইটা ফ্রেন্ড হয়েছে আর কি ফিনল্যান্ডে। একজন হচ্ছে তোমার নর্থ সাউথের, আমাদের ডিপার্টমেন্টে আসছিল, ও মাইক্রোসফটে জব করে, আর নোকিয়াতে জব করে। আইওটির এক ভাই আছে 1 বছর সিনিয়র, ওর নাম হচ্ছে সাদ ভাই আর কি। হুম, তো ওনাদের সাথে হ্যাং আউট করতাম কমিউনিটিতে। ও তুমি এখনো জব পাও নাই, এইসব ব্যাপারটা ভালো একটু আসো তো, আমাদের একটু ইয়ে আছে না, রাতে ঘা লাগতো আর হ্যাঁ। কি, বুঝছো। তো যখন আমার পাসপোর্ট অ্যাপ্লিকেশন পেন্ডিং, প্লাস হচ্ছে তোমার হচ্ছে আমার ডেনমার্ক থেকে জবের অফার করছে, আমি নিয়ে নিছি আর কি, বুঝছো। যাই হোক, রিস্ক নিলাম। পরে আমি ডেনমার্ক চলে গেলাম। ওটা ছিল নভেম্বর 2018। নো, আরো আগে আর কি, নভেম্বর টাইমে। কারণ আমার মনে হচ্ছে আমি ডেনমার্ক ছাড়ছি এই কারণে, ওইটা খুব কোল্ড সময় ছিল আর কি। আর ও, কোপেনহেগেন খুবই উইন্ডি, বুঝছো। আচ্ছা। হেলসিংকি তাও ওকে। তো গেলাম। তারপরে আমি ওখানে জব করতেছিলাম, আমার হুয়া একই টাইপের জব ছিল যেটা হেলসিংকিতে করতাম। আমি ওটার কোনো ক্যারিয়ার প্রোগ্রেসিভ দেখি নাই ওই সময়, বুঝছো, যে কোথায় আর কনসালট্যান্ট জব। আমি হচ্ছে পার্মানেন্ট পজিশন দরকার, তাই তো, সিকিউরিটির একটা ব্যাপার স্যাপার আছে আর কি।
আর হোয়ার যেটা পছন্দ হয়নি আমার, তোমার অনেক কিছু অ্যাক্সেস ট্যাক্সেস পাইতে ঝামেলা হয় আর কি, বুঝছো? তুমি যদি চাইনিজ না হও, যা হোক ওটা আমাদের ব্যাপার আর কি, কোম্পানির রুলস টুলস এর ব্যাপার। হুম, সো সেম টাইমে এর ভিতরে আমি যখন আমি নভেম্বরে গেলাম, আমি আমার মনে আছে আমার তোমার ডিসেম্বরের মাঝামাঝি সময় আমার অলরেডি পাসপোর্ট হয়ে গেছে আর কি। আমি জানতে পারছি যে আমার পাসপোর্ট হয়ে গেছে, আমার টেক্সট চলে আসছে, তখন আমি হেলসিংকি আসছি আর কি। এসে আমার পাসপোর্ট নিয়ে নিয়েছি তখন আমি, যখন আমার কোপেনহেগেনের জব হলো তার আগে আমি তখন জার্মানিতে জবের জন্য অ্যাপ্লাই করতেছিলাম, হ্যাঁ। সো আমার কল কমে তখন আমি অ্যাপ্লাই করছিলাম, তখন ওরা বলতে, আমি বললাম যে আমার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছি হয়ে যাবে, কারণ ওরা ভিসা স্পন্সর করতে চাচ্ছিল না, ওটাও কনসালটেন্ট জব ছিল আর কি। হুম, তো আমার যখন হয়ে গেল, পাসপোর্ট হয়ে গেল, তখন আমার কোপেনহেগেনে থাকলাম, তখন আমার জব পছন্দ ছিল না, তখন আমি ওদের রিপ্লাই করছি, হ্যাঁ আই গট দ্য পাসপোর্ট। তখন ওরা আমাকে আবার কল করছে যে তোমার পাসপোর্ট হয়েছে, তুমি তাহলে কি ইন্টারেস্টেড? তা আমি বললাম হ্যাঁ। তখন আমার মনে আছে যে আমার এক ফ্রাইডেতে আমাকে আমি হচ্ছে তোমার ছুটি নিয়ে কোপেনহেগেনে ইন্টারভিউ দিতে ফ্রাঙ্কফুটে আসছিলাম আর কি, হ্যাঁ। তো অনসাইট ইন্টারভিউ হলো ওই দিন রাতে, আমি রিটার্ন করছিলাম, তখন এয়ারপোর্টে ছিলাম, তখন ওরা আমাকে ফোন করছে যে উই ওয়ান্ট টু হায়ার ইউ, হ্যাঁ। তো আমার যেটা হয়েছিল, আমি কোপেনহেগেনে যে জব করতাম ওটা স্যালারিও বেশি ছিল, হ্যাঁ। কিন্তু তারপর আমার যেহেতু কোপেনহেগেন পছন্দ হচ্ছিল না, জবও পছন্দ হচ্ছিল না, কোয়ালকম প্রোফাইল অনেক বেটার, হ্যাঁ। হুম, হুম, 5G is coming, all this thing. হচ্ছে দো কনসালটেন্ট job, I mean contractual job, then I think it's better. I can take the risk. আর হুম, মেইন থিং ছিল যে আমার ঠান্ডার পছন্দ ছিল না। 6 বছর হচ্ছে ফিনল্যান্ডে থাকার পর পুরো ঠান্ডা, মানে উইন্টার আসলেই বিরক্তি শুরু হয়ে যেত আর কি। আর আরেকটা ব্যাপার ছিল যে তোমার যখন তুমি উইকেন্ডে ধরো বা একটা লং উইকেন্ড থাকে কোনো জায়গায় ট্রিপে যেতে চাও, হেলসিঙ্কি থেকে ফ্লাইট অনেক এক্সপেন্সিভ, ট্রানজিট কোথাও যাওয়া যায় না, বুঝছো? সো হ্যাঁ। ঘোরাঘুরিও কম আর কি, সো ওয়ান অফ দ্য রিজন ছিল। সো এন্ড দেন আমি কলকমে জব নিলাম, পর আমি কোপেনহেগেনে জব ছেড়ে দিলাম আর কি। তখন কলকমে আসার পরে কলকাম হচ্ছে ফ্রাঙ্কফুর্ট জার্মানিতে। হ্যাঁ যখন চলে আসলাম। আর জার্মানির একটা ব্যাপার আছে, তোমার যখন কাউকে তোমাকে কনসালটেন্ট হিসেবে হায়ার করে, আই মিন কন্ট্রাকচুয়াল পজিশন, এদের রুলস হচ্ছে তোমার এই ম্যাক্সিমাম 18 মান্থ তুমি ওখানে জব করতে পারবা। এর ভিতরে যদি তোমার এমপ্লয়ার তোমাকে পার্মানেন্ট পজিশন অফার না করে, আই মিন ফুল টাইম, হুম। দেন তোমার কন্ট্রাক্ট 3 মাসের জন্য টার্মিনেট করতে হবে। দেন হচ্ছে তুমি আবার রিটার্ন করতে পারবে অ্যাজ এ কনসালটেন্ট। আচ্ছা, ঠিকই। সো হ্যাঁ ট্রিকি, মানে এটা একটা ব্যাপার স্যাপার আছে, আই থিঙ্ক সামথিং উইথ রিলেটেড টু আনএমপ্লয়মেন্ট বেনিফিট, সোশ্যাল সিকিউরিটি। সো ধরো তুমি অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে শুরু করলে একটা কোম্পানিতে, তোমার ম্যাক্সিমাম তোমার কন্ট্রাক্ট ভ্যালিড ইজ 18 মান্থ, 1.5 ইয়ার, ওকে। এরপরে যদি তুমি সেম পজিশন কন্টিনিউ করতে চাও, তোমাকে 3 মান্থসের একটা গ্যাপ নিতে হবে, আচ্ছা। দেন কাম ব্যাক করতে পারবো। হুম, হুম, আর যদি 3 মান্থসের গ্যাপ না নিতে চাও, তাহলে তোমার কোম্পানি তোমাকে ফুল টাইম পার্মানেন্ট পজিশন অফার করতে হবে, হ্যাঁ। আন্ডারস্ট্যান্ড। কোম্পানি অনেক সময় এটা পার্মানেন্ট পজিশন অফার করে না এই কারণে, কারণ এখানে হেলথ ইন্সুরেন্সের অনেক ব্যাপার স্যাপার আছে তো। অনেক বেনিফিটস এর সাথে associated হ্যাঁ, সো ব্যাপার হচ্ছে পছন্দ অ্যাজ এ হয়। কনসালটেন্ট ওরা কিন্তু বেশি টাকা দিচ্ছে, হুম, কারণ পার্ট টাইম যখন ফুল টাইম অফার করতেছে, ওভারঅল স্যালারি কিন্তু কম, কিন্তু অন্যান্য বেনিফিট আছে, হ্যাঁ। হুম। সো আমার হচ্ছে আমার 3 মাস পরে ওদের তখন ইন্টারনালি দুইটা পজিশন ওপেন হলো, আমার পারফরমেন্স অনেক বেটার ছিল আর কি। তখন আমার ম্যানেজার বললো আমাদের পার্মানেন্ট পজিশন ওখানে হচ্ছে, আমি তখন সুইজারল্যান্ডে ছিলাম। আর আমার কোয়ালকমের এটা ছিল তখন 5G জাস্ট রোল আউট হচ্ছে ইউরোপে, হ্যাঁ। সো আমি, আমার মনে আছে ওটা হচ্ছে তোমার 2019-এ আর কি। আই টুক অলমোস্ট 42 ফ্লাইটস অল অ্যারাউন্ড ইউরোপ, হ্যাঁ। সো ঘোরাঘুরির যে ইয়ে ছিল না পুরা, মানে আই ওয়াজ লিভিং মাই লাইফ আর কি। আচ্ছা, বাট ইফ ইউ আস্ক মি ইফ ইউ হ্যাভ টু ডু ইট অ্যাগেন, নো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। So, হ্যাঁ। ওই সময় আমার লুৎফান্সার তোমার ফ্রিকোয়েন্ট ফ্লায়ার মেম্বারশিপ অনেক কিছু ছিল, আমার বিজনেস লাউঞ্জের এন্ট্রি টেন্ট্রি সবকিছু অ্যাক্সেস ছিল, মানে সোশ্যাল সেই মাপে। মিডিয়ায় তোমার এই ফ্রিকোয়েন্ট ফ্লাই আমি তো অনেকবার দেখছি, দেখে তো আমার খুব ভালো লাগতো যে না, ছেলেটা আসলে দুর্দান্ত রকম ভাবে ঘুরতেছে। দ্যাট দ্যাট ওয়াজ ইমপ্রেসিভ। তারপরে বলো কি হয়েছে আর আপনি? ওটা ফ্রি ছিল, নিজের টাকায় করলে বাট ব্যাংক হ্যাভ স্টিল টু ডু। হোয়াট এভার ইট ইজ লাইক ইউ সব এক্সপ্লোর ব্যাপারটা, ওয়ার্ল্ড। হ্যাঁ। সো ওই সময় আমি সুইজারল্যান্ডে ছিলাম, তখন আমার ম্যানেজার বললো যে উই হ্যাভ টু ওপেন পজিশন ইফ ইউ ওয়ান্ট টু কনসিডার, বাট ইউ হ্যাভ টু গো থ্রু দ্য হোল রিক্রুটমেন্ট প্রসিডিউর, 2-3 টেকনিক্যাল ইন্টারভিউ এন্ড এভরিথিং। So my manager, his name is Estefan. He died 2 years ago. Let's not go there. It's very sad. So yeah, so I said it's fine. Then I gave the interview. First two interviews fine. Then I had the full my technical manager 4 or 5, and they are technically means really technically, like they have seen from 2G until 5G and everything, and know they know everything. And I was just a tester at the by then. And then the interview was disaster. I thought it's okay. And then after interview, my manager said, "Okay, you can go and wait. Don't go home right now." Because I was still consultant there. It was just 3 months after my consultant period. And then I thought, I'm not gonna get it. Because আমার সাথে আমার আর একটা কলিগ ছিল,
ওর নাম হচ্ছে রোমান, ও আরো বেটার আর কি। হ্যাঁ, তো আমি ভাবলাম আরো দুইটা পজিশন ছিল, ক্যান্ডিডেট ছিল 3 or 4, সামনে আমাকে নিবে না ফর শিওর। এনিওয়ে আর কি, তখন আমার ম্যানেজার আসলো কিছুক্ষণ পরে, এসে আমাকে তার রুমে ডাকলো, দেখে বললো কি, ইয়া, ইট ওয়াজ নট ইউর বেস্ট ডে in interview, but yeah, but your work shows something different, but still I want to hire you. I said okay. ওকে। তো দেন আমার আমার প্রবলেম আছে, আমি যেটা তোমাকে যে এই ব্যাপারে বলতেছিলাম, আমার লিটল বিট সোশ্যাল এনজাইটি আছে। নিউ প্লেস বা নিউ পিপল হলে আমি সামটাইম লিটল বিট শেকি। আই নিড সাম টাইম টু গেট হিস্ট। তো ব্যাপার স্যাপার এরকম ছিল। আর যখন টেকনিক্যালি সবাই অনেক অ্যাডভান্স, ওর সাথে তাদের সামনে ইন্টারভিউ দেওয়া আমার মনে আছে, দো আই এম কারেক্ট বাট স্টিল আই ডোন্ট ফিল ফুলি কনফিডেন্ট ইন হোয়াট দ্য হেক আই এম সেইং। তারপরে শুরু হলো, তারপর তো এখন 5 বছর হয়ে গেছে কলকমে আছি। এর মাঝখানে কলকমে, হ্যাঁ, আমরা 5G নিয়ে কাজ করতেছি আপাতত। দারুণ, আমার মনে কল হয় যে দুর্দান্ত স্টোরি। আমি তো মানে ধরো তোমাকে কোনোভাবে ইন্টারাপ্ট করিনি, কারণ তোমার স্টোরিটা আসলে মজা, মানে ডেফিনেটলি অনেক এখানে জিনিসপত্রগুলো আছে ফিল্টার না করা কথাবার্তা, বাট এগুলোর পার্ট অফ লাইফ আসলে। এরকম মানুষজন আসে। আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে এরকম, এই যে তুমি বিভিন্ন জাতির সাথে, শ্রেণীর সাথে, পেশার মানুষের সাথে, অন্য ভাষার মানুষের সাথে কাজ করছো, এই যে তোমার ধরো হচ্ছে যে বাংলাদেশ থেকে আসা, নতুন একটা ভাষা শেখা, তাদের সাথে কমিউনিকেট করা, এই যে প্রফেশনাল লাইফের যে বিষয়গুলো, এগুলো কিভাবে মেনটেন হতো? ওরা কি তোমাকে অন্য কোনোভাবে ট্রিট করতো বা দেখতো, বা সেখানে কোনো কি ডিসক্রিমিনেশন ফেস করেছো? Uh, to be honest, discrimination at work, never. Never faced it, not in Finland or Denmark, and in Germany neither. But discrimination outside work, in society level, there are. ডেফিনেটলি। But I don't think it's something to do with really our background, like being Bangladeshi or something. I think it's overall the situation right now because how to say. So let's say if you look at me until I speak, you can say that either I'm Indian, Pakistan, Bangladeshi. Some people say I could be Latino or American, or Arab. So because of the society and the whole situation, like the locals, they look at us a little bit like this way. মানে একটা But it's স্টিরিওটাইপ not, চিন্তা yeah, সাজানো। exactly, yeah, yeah. But when they know that you are doing a good job and you're paying tax and everything, and you don't have any how to say background with violence or any illegal thing, they will give you the respect you deserve. But at work, if you are good what you are doing, you will get it. তার মানে তোমার কাজ হচ্ছে তোমার ব্র্যান্ড বা তোমার হচ্ছে ফেস, Yeah, এইটাই yeah, হচ্ছে। exactly. তো আর ব্যাপার হচ্ছে অফিসের টুকিটাকি ব্যাপার থাকে, যেমন আমি আমেরিকান কোম্পানিতে জব করি, হ্যাঁ। এখানে আমাদের অফিসে ইউরোপের, তো আমাদের ওভার টাইম বা ওয়ার্ক প্রেশার এগুলো ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ। সবাই বলে ও ইউরোপের সব ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে এগুলো আসলে কিছু ব্যাপার আছে, তোমাকে অ্যাডজাস্ট করতে হয়। হ্যাঁ, আমি বলতেছি না যে এরা রুলস ল ভায়োলেট করতেছে বা কিছু, কিন্তু এগুলো তোমাকে অ্যাডজাস্টমেন্ট করে আসে। মাঝে মাঝে তোমার প্রেশার লাগবে, আমি কেন তো ওয়ার্ক করতে বেশি কাজ করতেছি না করলে পারে, ইটস ইটস ভেরি পার্ট অফ লাইফ। আন্ডারস্ট্যান্ডেবল। ইয়া, আন্ডারস্ট্যান্ডেবল। ওকে। আর ব্যাপার হচ্ছে আমার অফিস যেমন অনেক ইন্টারন্যাশনাল, হ্যাঁ। ওখানে আমাদের আশেপাশে দেশে অনেক আছে, লাইক অনেক ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, 2জন নেপালিও আছে আর কি, আরবস আছে, জার্মানস আছে, পোলিশ আছে, বিভিন্ন কান্ট্রি, সাউথ আফ্রিকান আছে, হ্যাঁ, নাইজেরিয়ান আছে। ইটস ভেরি মিক্সড। মানে এখন সো তো আসলে তুমি দেশের বাইরে কাজ করতে গেলে ইটস নট লাইক কোনো পার্টিকুলার দেশ, এটা জাস্ট অ্যান ইন্টারন্যাশনাল ফেনোমেনা এটা। হ্যাঁ, আর সবার ব্যাকগ্রাউন্ড কিন্তু একই, এরাও সবাই এখানে স্টাডি করতে আসছিল, শুরু করছে কোনো না কোনো একদম ভাবে একদম। ইন্টার্ন হিসেবে শুরু করছিল। পরে হচ্ছে ও, আমার মনে পড়ছে, আমি একসময় নোকিয়াতে নোকিয়াতে ইন্টার্নশিপের জন্য ইন্টারভিউ দিয়েছিলাম, ওটা হয় নাই। আমি কিন্তু প্রিপারেশন ছাড়াই গেছিলাম, বেশি ভাবছিল আর কি। আমি ভাবছিলাম আমি তখন আমার অলরেডি রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জব ছিল আর কি, হেলসিঙ্কি গেছিলাম হচ্ছে ইন্টারভিউ দিতে। তো আমি ভাবছি আমার তো অলরেডি একটা জব আছে আর কি, আমি ইন্টার্নশিপ ওই সময় জানতাম যে টাকা পয়সা বেশি দেয় না, হ্যাঁ। সো দে শুড টেক মি, আই এম আচ্ছা। কোয়ালিফাইড, বাট আমাকে নেয়নি, হ্যাঁ। ইট ওয়াজ লাইক দিস না। না 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 না, সো এরকম হবে, কোনো সমস্যা নেই। এটা তো মানে, মানে কি বলো, সবসময় তো এরকম আমরা কোনো সময় কনফিডেন্স মানে বেশি হয়ে যায়, কোনো সময় কম হই, এটাই তো পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। তো একটা কথা যেটা জানতে চাই যে তোমার জীবনে ডেফিনেটলি চড়াই উতরাই আছে, সাকসেস আছে। সো এখন জীবনের এই পর্যায়ে এসে তোমার কি মনে হয় যে তুমি যেভাবে চাইছিলা কতটুক ফুলফিলমেন্ট আসলে আসছে? হ্যাঁ, অনেক পথ এখনো পাড়ি দিতে হবে ডেফিনেটলি, বাট কতটুক ফুলফিলমেন্ট আসছে তোমার যেমন চাওয়া ছিল? okay, Sadiq. Now the question is that it will be bit different level in the terms of what you want from your life and satisfaction and all these things. I think as a person, I also changed a lot. I used to be stubborn. I used to be impulsive.
being the youngest in the family is a lot of shit. হুম। But I think I changed in a good way. I would like to believe, you know. না। Anyway, my siblings, my cousin, they have also different good opinion about that. M- To be honest, if when I see my cousins and everyone, they're very successful and everything, they always, when I meet them every 2 3 years, we always thought you will be a dropout. But I don't like that opinion. I like the best opinion. Also, they're, oh, yeah, we are very impressive what you do and where are you now. But I like the opinion when they said that you change a person in a really good way. I like you as a person. That's what makes me happy. আরে বাবা, তাই তো আসলে মানে ডেফিনেটলি তোমার আত্মীয় স্বজন তোমাকে নিয়ে হচ্ছে যে প্রাউড ফিল করবে। আমরা নিজেও তোমাকে নিয়ে প্রাউড ফিল করি। মানে আমি তো আমার হচ্ছে যে ওয়াইফকেও দেখাই, তোমাকে সোশ্যাল মিডিয়াতে যখন দেখি, আমি আমার ওই যে বন্ধুর সাথে কথা বলছিলাম তাকেও দেখাই। সো মানে ওইরকম তো হয়। মানে আমি জানতে চাচ্ছিলাম যে প্রফেশনাল লেভেলে তোমার আসলে টিক মার্ক গুলো Yeah. হয়েছে কিনা, যে আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমি এটা চাইছিলাম, এরকম চাই। Uh, in that I think I'm not being modest, to be honest. I think I got more than I deserved. I think I am capable of, you know. So I have that level of satisfaction there. But still, I have, since I got what I হ্যাঁ। didn't even expect. Now I want to go a little bit up, you know. আচ্ছা আচ্ছা। না না, এই So I have সন্তুষ্ট other, থাকা দরকার। yeah. সন্তুষ্ট। No, no. Like to be honest, যারা আমি বলতে চাচ্ছি না, আমার যা ফ্রেন্ডস, ইউনিভার্সিটি ফ্রেন্ড যারা এখনো দেশে আছে, ওরা বাইরে আসতে চাইছিল, ট্রাই করেনি, অনেকে পরে তোমার অস্ট্রেলিয়া বা কানাডাতে গেল আর কি, তোমার ওই যে ফ্যামিলি নিয়ে আর কি, ফ্যামিলি ইমিগ্রেশনের মাধ্যমে। ওরাও প্রথমে আসতে চাইছিল, ট্রাই করেনি, যেটা হয় ভালো জব পেয়ে গেছিল ওই সময়, বুঝছো। গ্রামীণ ফোন বা অপারেটর, ওরা তো ভালো স্যালারি দিত আর কি, হ্যাঁ। সৈকতের ব্যাপারও যেমন আসে নাই আর কি, ওই সময় আসতে চাইছিল। সো ওদের যেটা বলতে চাচ্ছি, যে ওরাও ভালো আছে দেশে, কিন্তু আমি মাঝে মাঝে এটার কারণে ওই সময় তো যে মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। কিন্তু এখন যেটা ওভারঅল, যে ইফ আই লুক ব্যাক মাই লাইফ এন্ড এভরিথিং, না, আই থিঙ্ক এভরিথিং হ্যাজ সাম কানেকশন, এন্ড আমি এই কারণে সো গ্রেটফুল যে আই টুক দ্যাট রিস্ক। ইট ওয়াজ ইম্পালসিভ ভেরি, হুম। all of the sudden, but I think it not because that I live in abroad, I travel a lot, blah blah. If I put everything aside, I think আমাদের একটা আমার মনে হয় আমার অ্যাজ এ পার্সন হিসেবে আমাকে গ্রো করার জন্য, ফুলি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আমার ওই ধাক্কাটা দরকার ছিল আর কি, বুঝছো। আমি না, বলতে চাচ্ছি না। এরকম করেই শেখে আসলে, ঠেকে শেখে, হ্যাঁ, এক জায়গায় যেয়ে শেখে। চ্যালেঞ্জ না থাকলে আলটিমেটলি, চড়াই উতরাই না থাকলে ইন সাম পয়েন্ট মনে হয় মানুষজন ওইটা থাকে না। কারণ তুমি তো একটা লিনিয়ার প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ। এক্স্যাক্টলি। আর 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 এখন আমাদের এই যে দেশে, দেশে থাকারও অনেক বেনিফিট, অনেক, তাই না। হুম হুম হুম। তোমার আত্মীয় স্বজন, মা বাবার সাথে থাকতে পারছো, অনেক ব্যাপার স্যাপার আছে, তাই না। বাইরে থাকাও অনেক কিছু তোমাকে গিভ আপ করতে হয় আর কি, হ্যাঁ। হ্যাঁ, অনেক কঠিন। হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে, আমার মনে হয় ওভারঅল ইট ওয়াজ ইম্পর্টেন্ট ফর মি। আমি যদি দেশে থাকতাম, আমার ব্যাপার মনে হয় আমার ক্যারিয়ারও আমি এতটা প্রোগ্রেস করতে পারতাম না, আমার কেন জানি মনে হয়। কারণ ওখানকার সিস্টেমটা একটু অন্যরকম। হতেই পারে, হতেই পারে। সো এইসব ব্যাপারে মানে, ইয়া। এক একজন এক এক রকম ভাবে, তুমি একভাবে গ্রো করছো, হুম, একজন দেশে আছে সে হয়তো হ্যাঁ, অন্যভাবে গ্রো করছে। আচ্ছা, আমার একটা হ্যাঁ। জিনিস নিয়ে একটু জানার আগ্রহ। আহ, তুমি যদি কমফোর্টেবল ফিল করো, তুমি এখন কোন দেশের সিটিজেন সেটা একটু বলবা। আরেকটা জিনিস তুমি বলতেছিলা যে বাংলাদেশি পাসপোর্ট থাকলে এই যে হুম। ওয়ার্ক পারমিট পেতে, কাজ পেতে, ইভেন ট্রাভেল করতেও হয়তো একটু সমস্যা হয়। সো এই এক্সপিরিয়েন্সটা যদি একটু ইন আ নাটশেল তুমি বলতে, যে কি ধরনের সমস্যা আসলে সম্মুখীন হতে হয়। আমার এখন, আমার ন্যাশনালিটি ফিনিশ আর কি। আর ফিনিশ পাসপোর্ট নিয়ে তুমি তো ইউরোপে যেখানে যেখানে জায়গায় থাকতে পারো। এখন জার্মানিতে আমি তো 1 বছর অলরেডি, মানে নিউ, অ্যাকর্ডিং টু নিউ ল আর কি, জার্মানিতে হচ্ছে তোমার সিটিজেনশিপ টাইম আগে ছিল তোমার মিনিমাম 6 ইয়ার্স থাকতে হয়, দেন তুমি অ্যাপ্লাই করতে পারো। ওরা মানে এখন মানে 4 ইয়ার্স বা 5 ইয়ার্স কিছু করছে। সো আমি এখন এলিজেবল, আমার জার্মানও মোটামুটি আর কি। ল্যাঙ্গুয়েজ মানে তোমার সিটিজেনশিপের যে রিকোয়ারমেন্ট বিয়ন্ড লেভেল, ওটা পাস করে যাবো হয়তো। কিন্তু আমার আগ্রহ নেই আর কি, ফিনিশ দিয়ে চলে যাচ্ছে তো। আর ফিনল্যান্ডের প্রতি একটা কানেকশনও রয়ে গেছে আর কি, ফার্স্ট কান্ট্রিতে আসছি, হ্যাঁ। আর আমার, সো এটা আমি রাখতে চাই আর কি, ফিনিশারে। বাংলাদেশি পাসপোর্ট মানে, তো আমি যেটা বলতে চাইছি, যখন তুমি হচ্ছে ভিসা নিয়ে আসো, যেমন স্টুডেন্ট ভিসা নিয়ে ফিনল্যান্ডে ট্রাভেল করতে, উইদিন ইউরোপে কোনো প্রবলেম নাই, কারণ ওটা তো তোমার ওই যে সেঙ্গেন ভিসা বা এটার ভিতরে। কিন্তু কথা হচ্ছে, যখন তুমি স্টিল তুমি বাংলাদেশি পাসপোর্ট হোল্ড করতেছো, আর তোমার ওয়ার্ক পারমিট আর রেসিডেন্ট পারমিট অনলি ফিনল্যান্ডের জন্য, দেন তুমি যদি ওইটা নিয়ে যদি অন্য কান্ট্রিতে জবের জন্য অ্যাপ্লাই করতে চাও, খুবই ডিফিকাল্ট। যেটা হচ্ছে, আমি যেটা বললাম, তুমি যদি হাইলি কোয়ালিফাইড হও কোনো সেকশনে,
হয়তো বা যেমন প্রোগ্রামিং এখন অনেক বিমিং অনেক খুঁজি আর কি বাংলাতে। আমি অনেক দুইজনকে চিনি এখানে, আমার খুলনা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্টে দুই সিনিয়র ভাই। ওনারা ডিরেক্ট জব নিয়ে আসছে বাংলাদেশ থেকে আর কি, ওনারা যে কোম্পানিতে জব করছে ওখানে চলে আসছে। সো এগুলো এক্সেপশনাল, বুঝছো। কিন্তু কথা হচ্ছে তোমার বাংলাদেশি পাসপোর্ট প্লাস ধরো তোমার ওয়ার্ক পারমিট অনলি ভ্যালিড টু জার্মানি, হ্যাঁ। দেন তুমি যদি আশেপাশে কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চাও, এখন তো জব মার্কেট বিট সে কি খুব লিমিটেড হয়ে যাচ্ছে না। সো তোমার হচ্ছে তোমার জন্য তোমার এই প্রোফাইলের জন্য ওদের ভিসা টিসা ওদের অ্যাপ্লাই করতে হবে। টপ অফ এটা এক্সপেন্সিভ, প্লাস হচ্ছে একটা লেন্দির প্রসেস, তাই না? সো ওরা কনসিডার করবে যারা অলরেডি এখানে আছে আর কি, বুঝছো, সেই কারণে লিমিটেড একটু। আর বাংলাদেশে ভিসা নিয়ে ইউএসএ তে যাওয়া আরো বেড়ে ডিফিকাল্ট। আমার ভাই থাকে তো, আমি 2016-এ তোমার না 2014-এ টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম, আমাকে রিজেক্ট করছিল। আমাকে বলছিল যে আমার ফিনল্যান্ডের সাথে বন্ডিং স্ট্রং না, সো আই উইল নট কাম ব্যাক। দেন ইন 2016 আমি যখন আবার অ্যাপ্লাই করলাম, তখন আই হ্যাড জব উইথ হুয়াওয়ে। Then they gave me the visa. Then I was there, I think 2018 again with my Finnish passport. Then there are the funny incident. Okay, let's not go there. So then they were surprised. They took me to the passport control, and I had an interview with them. How is possible these things? So you got rejected. You came with Bangladeshi visa. Now you are in with Finnish passport and all these things. So yeah, ও আচ্ছা। but yeah, it is funny. মজার এক্সপেরিয়েন্স। আমার আরেকটা প্রশ্ন আছে, প্রশ্নটা তুমি এই যে বলতেছো যে এটা মনে হয় পৃথিবীর সব দেশে এখন চলতেছে, যে এখন জব মার্কেট অনেক স্যাচুরেটেড, সে কি অনেক বেশি লিমিটেড। এই পার্সপেক্টিভটা আসলে মানে কেমন, তুমি বলো তো, যে মানে কিভাবে তৈরি হলো, বা মানে নতুন যারা যেতে চায় যদি চাকরি বাকরি নিয়ে, মানে তাদের জন্য আসলে কি ধরনের মেসেজ তুমি দিতে চাও, যে কেন সে মেসেজটা ব্যাপার হচ্ছে, কিভাবে এটা হচ্ছে কিভাবে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে তুমি কোন ফিল্ডে পড়াশোনা করছো। যেমন আমার তো আমার এখন ব্যাকগ্রাউন্ড বলো বা আমার জব প্রোফাইল বা পিওর টেলিকম, রাইট? সো 5G is already rolled out in most of the countries. I'm not talking about Bangladesh or India. It's still for ইয়েস that. গ্লোবাল So নর্থ। yeah, 6G is coming in 2 3 years. So they all like my company profile. What happened now? They are not focusing on this five smartphone modern business, our department that much. They are mostly going on automobile or AI and all these things. Okay. So our department is kind of shrink little bit. They got fired. They fired a lot of people last year. So they will not put more budget there, but they will not hire any people until 6G comes. Okay. So they are saving money there. I'm talking about my field, but like mechanical or automation, those field is still okay. If you are studying here, if you have really, you are doing okay, and if you can manage the internship when you are still studying in Germany, then if you do like in my company, in my office, how to say, most of the employee are previous old intern. So they did internship there and they showed that they can do good. And when they finished, they even didn't have interview. They directly got hired. আচ্ছা So আচ্ছা। it's possible. It depends on your field. Job market shaky means with the Trump administration and overall, company are just being bit cautious, right? With hiring more people, they are trying to manage within the current তার limitation. মানে একটা পলিটিক্যাল ফেনোমেনা আছে, আবার একটা ইকোনমিক ফেনোমেনা আছে, আবার দেখা যাচ্ছে Exactly. শিফট হচ্ছে। তুমি যেমন হচ্ছে বললে যে টেলিকমিউনিকেশনে 5G ছিল, সেটা রোল আউট হয়ে গেছে, এখন আর দরকার নেই। বাট ইটস মোর ইনটু এখন হচ্ছে অটোমোটিভ, এআই, কিংবা হচ্ছে তোমার Programming. এনার্জি। ইয়াস। ওকে। হ্যাঁ। সো নতুন যারা আসতে চাইবে, ধরো ইউরোপেই হোক, আমি ইউরোপের কথাই বলি, তুমি যেহেতু ইউরোপকে কারেন্টলি রিপ্রেজেন্ট করছো, নতুন যারা যেতে চাইবে ধরো ইউরোপে পড়াশোনার জন্য, তাদের জন্য তোমার একটা জাস্ট সিম্পল মেসেজ কি হবে, মানে কিভাবে তারা অ্যাপ্রোচ করতে পারে, কিভাবে শুরু করতে পারে? যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল বলি, আমার এক ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল, ইউনিভার্সিটি ফ্রেন্ডের সাথে গতদিন, আমার ব্যাচের আর কি, আমাদের ব্যাচের। ও এতদিন দেশে হচ্ছে তোমার বাংলাদেশের আহ কি বলে তোমার অপারেটর, ন্যাশনাল অপারেটর জব করে আর কি, ওটার নাম ভুলে গেছে আমি। এনিওয়ে ও খুব ভালো জব করে আর কি। ও বলতেছে এখন বাইরে আসবে, পড়াশোনা করবে, গতদিন ফোন দিয়েছিল। তো আমাকে বলতে চাচ্ছিল যে হ্যাঁ ও ফিনল্যান্ড যাবে। আমি বললাম তুই ফিনল্যান্ড কেন যাবি? বলে ফিনল্যান্ড সব থেকে ইজি, অন্য কান্ট্রিতে এখন ধর আমার তো ফ্যামিলি আছে, পরে ফ্যামিলি নিয়ে আসবো, অন্য কান্ট্রিতে ফ্যামিলি নিয়ে আসা অনেক ডিফিকাল্ট আর কি। আমি স্টুডেন্ট হিসেবে আসবো, পরে টাইম লাগবে, দেন ফ্যামিলি অনেক ফিনল্যান্ডে এগুলো আবার ইজি, তুমি ফ্যামিলি নিয়ে স্টুডেন্ট হিসেবে আসা যায়। তাই আমি বললাম তোর তো টেলিকমিউনিকেশন ব্যাকগ্রাউন্ড, তুই কি জানিস মাইক্রোসফট পুরো অফিস ক্লোজ করে দিছে, নোকিয়া অলমোস্ট আউট, হুম। অনলি তোমার হচ্ছে ডেভেলপমেন্ট টিম দেয়ার আর কি, টেলিকম। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে বাংলাদেশ থেকে বাংলাদেশে তো এখন অনেক স্টুডেন্ট, হ্যাঁ অনেক আসে আর কি, কিন্তু আমার মনে হয়
বাইরে আমি ওদের অ্যাঙ্গেল বুঝি যে দেশে আসলে ফিউচার ওইভাবে খুব লিমিটেড। নাই আর কি, লিমিটেড, প্লাস জব মার্কেটও খুব কম্পিটিটিভ, ওইভাবে অপরচুনিটি নাই, প্লাস দেশের থেকে বাইরে আসলে হয়তো বেটার, হ্যাঁ। হুম কিন্তু কথা হচ্ছে, আমার মনে হয় আসার আগে কান্ট্রি টান্ট্রি সিলেক্ট করা একটু বেটার বেটার, কারণ ইউরোপের ব্যাপার হচ্ছে ল্যাঙ্গুয়েজ অন অফ দ্য ফ্যাক্টর, হ্যাঁ। হুম তো তুমি যদি কোনো কান্ট্রিতে মাস্টার্স করতে আসতেছো, তাহলে ওই ল্যাঙ্গুয়েজে তুমি ইনভেস্ট করতে হবে। যেমন আমি জার্মান পারি না, আমি আমেরিকান কোম্পানিতে জব করি, কিন্তু আমার জার্মান যদি আমি ইমপ্রুভ করি, আমার কিন্তু অপশন আরো বাড়ে আর কি, হ্যাঁ। হুম। সো আমাদের একটা টেন্ডেন্সি আছে, আমাদের একাডেমিক কারিকুলাম ওইভাবে আমাদের ল্যাঙ্গুয়েজের প্রতি ফোকাস করা হয়নি। বললাম না, আমাদের গ্রেডস এর জন্য আমরা পড়াশোনা করছি, শেখার জন্য, এনজয়ের জন্য খুব এটা করি নাই। হ্যাঁ। তো আমার মনে হয় কান্ট্রি, ইউরোপে যদি কেউ আসতে চায়, এমন কোনো কান্ট্রিতে আসা উচিত, দেখা যাক এই কান্ট্রির ওভারঅল ইকোনমি কেমন, আফটার গ্রাজুয়েশন আমার জব মার্কেট কেমন, এগুলো একটু রিসার্চ করা দরকার, হ্যাঁ। আমি স্পেসিফিক, তুমি যদি চাও, আমি আমার পার্সপেক্টিভ, আমাকে যদি, ধরো আমার এখন হচ্ছে তোমার নিজ নেফিউ আছে, ওরা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আমি কোন কান্ট্রি থাকবো, আমি কেউ ওদের কিন্তু দুইটা তিনটা কান্ট্রি দিয়ে দিবো, তাহলে এর ওই বাইরে ট্রাই কর। তিনটা কান্ট্রি যদি নাম তুমি তোমার মতো করে বলো, কোনো দায়িত্ব আমার নেই। মনে হয় যদি কেউ যদি ইউরোপে আসতে চায় এবং আমাদের যারা স্টুডেন্ট হিসেবে বাইরে আসতেছে, তারা তো আসলে আফটার স্টাডি সেটেলড হইতে চায়, হ্যাঁ। ফেরত যাওয়ার জন্য খুব কম লোকজন আসে আর কি, যারা একাডেমিক্স হয়তো আসে, হ্যাঁ। আমার মানে আমার মতামতে আর কি, আমি যতদূর দেখছি আর কি, আশেপাশের লোকজন দেখছি, আমার মনে হয় না আমি জার্মানি নেদারল্যান্ডস এর বাইরে, আর তুমি যদি একটু ফার্দার যেতে চাও, সুইডেনের বাইরে আমি ট্রাই করতে বলতাম না। সো জার্মান, নেদারল্যান্ড, সুইডেন, এই তিনটা দেশকে আমরা প্রাধান্য দিতে পারি যদি এখন। ডেনমার্কও বলতে হ্যাঁ। ডেনমার্কও বলতে পারো, কিন্তু আই উডন্ট রেকমেন্ড ডেনমার্ক। না না, কোনো সমস্যা নেই, আমার মনে হয় এই তিনটা দেশই ঠিক আছে। সো বাংলাদেশের যারা পড়াশোনা করতে চায় তারা হয়তো বা এই তিনটা দেশকে মানে কনসিডার করবে, বিবেচনা করবে, এবং সেই অনুপাতে। কারণ আমি তোমাকে ফিনল্যান্ড, আমার ফ্রেন্ডকে আমি না করলাম এই কারণে, আমি ওকে লজিক দিচ্ছিলাম কেন তুই ফিনল্যান্ড কেন যেতে চাচ্ছিস, ইজি অ্যাক্সেস এর কারণে। হুম ব্যাপারটা তোমাকে আমি বলি যে আমি তো ফিনল্যান্ড ছাড়ছি তোমার 5 বছর হয়ে গেল, আর হ্যাঁ, কিন্তু আমার এখনো ওখানে ফ্রেন্ড সার্কেল, আজকে ফিনিশ কিছু ফ্রেন্ড, আমি প্রায় প্রত্যেক বছর যাই আর কি। তো ব্যাপারটা আছে, গেলে আমার তো ওইভাবে কমিউনিটির সাথে কানেকশন নাই, কিন্তু আমার দুইটা ফ্রেন্ড যারা আছে ওনাদের মাধ্যমে শুনি আর কি। আমরা যখন আসছিলাম তখন, যেটা তোমাকে বললাম, 5-7 জন লোক আসছো আর কি বাংলাদেশে। এখন 30-40 জন করে আসে তাম্পারে তো অনলি, অ্যান্ড দ্যাট ওয়াজ নট দ্য বেস্ট ইউনিভার্সিটি। তাহলে হেলসিঙ্কিতে ধরো মিনিমাম 50 আসে, হ্যাঁ। ছোট একটা কান্ট্রি। আর আমাদের কান্ট্রি যে সব থেকে বেশি আসে তা না, সাদিক, নেপাল, ইরান, ইরানিদের জন্য ফিনল্যান্ড সামারা খুব পছন্দ করে, পাকিস্তান, আরো 2-3 টাইমস মোর, হ্যাঁ। এই যে স্টুডেন্ট গুলো আসতেছে, হ্যাঁ, এরা এখন কি করছে জানো, ফিনল্যান্ড তো আরো গত নট 5 বছর, মেবি 3-4 বছর আগে থেকে টিউশন ফিস অন করছে, একটু ট্রিক করছে, ওরা হচ্ছে ফিল্টার করতেছে আর কি, হ্যাঁ। হুম। বেস্ট স্টুডেন্ট আনা ট্রাই করতেছে, ওরা যেটা করছে, টিউশন ফিস অন করছে, প্লাস স্কলারশিপ অফার করতেছে, আচ্ছা। কিন্তু খুব লিমিটেড, হুম। হ্যাঁ। কিন্তু বাংলাদেশের লোকজনের আসলে অনেক টাকা, প্রাইভেটে যারা পড়ছে না, ও এরা বাবা। এই যেটা সব চলে আসে। হ্যাঁ, আর অফকোর্স। ব্যাপার কি জানো, now I'm telling you the whole reality of Finland, what happening. ফিনল্যান্ড সার্চে এক কারণে আমারও ভালো লাগে কি জানো, যে কমিউনিটি অ্যান্ড লাইফ কোয়ালিটি ইজ ডিগ্রেডিং, বিকজ এই যে বাংলাদেশ থেকে এত যারা আসে কি করছে জানো, এরে এসে কেউ ডিগ্রি কমপ্লিট করে না, এই যে ওয়ার্ড জব করে, ওটাকে ফিনিশে বলে আমুলাতে ডেলিভারি, বুঝছো, এটা হচ্ছে তোমার নাইট নিউজ পেপার ডেলিভারি, এটা ভালো টাকা, আচ্ছা। কিন্তু ভেরি ডিমান্ডিং জব, কিন্তু ইটস ওয়েল পেইড। সবাই এসে কি করে, একটা গাড়ি কিনে এই কাজ করে, আছে। কিন্তু সমস্যাটা কি হয়েছে জানো, রেপুটেশনও নষ্ট হয়েছে কোথায়, ফিনল্যান্ড যে একটু স্ট্রিক্ট হয়েছে তো ভিসা এক্সটেনশন অন এভরিথিং, যারা এই যে মিনিমাম ক্রেডিট যারা কমপ্লিট করে নাই, কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ও পেপার ওকে আছে ভিসা এক্সটেনশন জন্য, অনেককে ভিসা রিজেক্ট করছে, ডিপোর্ট করে দিচ্ছে, অ্যামাউন্ট কম, কিন্তু ওরা অলরেডি ইন্ট্রোডিউস করছে আর কি, হ্যাঁ। সেই কারণে আমি আমার ফিনল্যান্ডকে বলতেছিলাম যাওয়ার আগে একটু কান্ট্রি ব্যাকগ্রাউন্ড বা অপরচুনিটি এগুলো একটু দেখে যাওয়া উচিত। মানে সেটাই উচিত আর আসলে। হ্যাঁ। একটা হিউজ ইনভেস্টমেন্ট, ফিনল্যান্ড কান্ট্রি ভালো, সবকিছু ভালো, কিন্তু জব মার্কেট খুব লিমিটেড, হ্যাঁ। কেউ যদি প্রোগ্রামিং ভালো পারে, অটোমেশন বা মেকানিক্যাল, এই ব্যাকগ্রাউন্ডে এখনো অনেক জব আছে, হ্যাঁ, কিন্তু ওটা অনেক কম্পিটিটিভ, বুঝছো। ও- So, আর শুধু আমাদের দেশ থেকে আসতেছে না, আশেপাশে অনেক দেশ, আমি তো শুধু আমাদের আশেপাশের নিউক্লিয়ার বাংলাদেশ, কান্ট্রি ইন্ডিয়া, গুলো থেকে তুমি পাকিস্তান, বলতেছো। হ্যাঁ, কিন্তু ওনার রাশিয়ানরাও অনেক যায় আর কি ফিনল্যান্ডে, ওদেরও খুব পছন্দের জায়গা, বুঝছো। তো আর রাশিয়ানরা কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে খুবই স্ট্রং, খুবই ট্যালেন্টেড, পোলিশ, বুঝছো। সো আমরা বলতেছি না যে আমরা খারাপ, কিন্তু সো ইউ হ্যাভ টু ফাইট রিয়েলি হার্ড। সো আমি বলতে চাচ্ছি, ভেরি সেক্ষেত্রে কম্পিটিটিভ। যদি আমার বাংলাদেশ থেকে এত কিছু ছেড়ে, এত রিস্ক নিয়ে আমি বাইরে আসি, সো আমার আমার মনে হয় একটু ওয়াইডার ব্যাকগ্রাউন্ডে যাওয়া উচিত, সেখানে, বুঝছো, যে আমার অপশন একটু বেশি থাকে, চান্সও ইজি হয় আর কি। সো না। আমার মনে হয় টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে আসলে আমি বলবো জার্মানি, নেদারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, আমার মনে হয় না এর বাইরে।
কারণ স্পেন ফ্রান্স অনেক ভালো কান্ট্রি, ফ্রান্সে অনেকে পিএইচডি করতে আসে, একাডেমি ভালো, কিন্তু কথা হচ্ছে ওদেরও জব মার্কেট খারাপ, বিশেষ করে ইটালি, স্পেন। হ্যাঁ, যে আমি তো ফ্রাঙ্কফুর্টে থাকি, ফ্রাঙ্কফুর্টের যত ডাক্তার ইঞ্জিনিয়ার সব ইটালিয়ান, স্প্যানিশ। কারণ ওদের দেশের স্যালারি টালারি কম তো, পর্তুগিজ দিয়ে ভর্তি, অল ব্যাংকার্স ইন ফ্রাঙ্কফুর্ট আর পর্তুগিজ। So, in a beautiful country, I go there, everything is fine. But for us, we have to make sure that we are earning enough, right? And most of the people also comes from middle class background. So you have to also support your family. So think like that. You have to choose the country for your future. Then you have to like invest in the language because তুমি একটা কান্ট্রিতে থাকলে 4-5 বছর, ল্যাঙ্গুয়েজ শিখলা, দেখলা তোমার জব চলে গেছো, জব পাচ্ছ না, তুমি ইউরোপের আরেকটা কান্ট্রিতে গেলা, আর আরেকটা ল্যাঙ্গুয়েজের প্যাচ হলো আর কি, বুঝছো? কঠিন। সো এগুলাটা হিউজ ব্যাপার আর কি, এগুলো একটু কনসিডার করে আসতে হবে আর কি। যাক, অনেক কথা কথা শুনলাম, আমার মনে হয় খুব ইন্সপায়ারিং এবং হচ্ছে যে অনেকে অনেক কিছু জানতে পারবে। তো শেষ কবে দেশে আসছিলা? লাস্ট কবে আসছো দেশে? 2021 ডিসেম্বর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। সো আমরা তো ডেফিনেটলি তোমার উত্তর উত্তর সব ধরনের সাফল্য কামনা করি, তুমি আস্তে আস্তে আরো ভালো করবা। আমার মনে হয় লাস্ট একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের যারা দর্শক আছে বা তোমার কথা যারা শুনবে, তাদেরকে যদি কোনো ধরনের উইশ করতে চাও বা কিছু বলতে চাও, কোনো ফ্রেন্ডকে যদি নাম ধরে কোনো উইশ করতে চাও, কোনো আত্মীয় স্বজনকে নাম ধরে উইশ করতে চাও, করতে পারো। কারণ আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দিব, আই হোপ তারা দেখবে এবং তোমার জন্য উইশ শুভকামনা থাকবে। করবো না, উইশ না, আমি যেটা আমি বলতে চাই যে বাইরে আছে যে, তুমি একটু আগে বলতেছিলে না বাইরে থাকা বা ইয়ে থাকা, হুম। ভালো আছি আর কি। মানে টু বি অনেস্ট, টু বি গ্রেটফুল আর কি, অনেক ভালো আছি, সুস্থ আছি আর কি। দেশের মানুষ অনেক আসলে অসহায়, আমার দেশের মানুষ আসলে অনেকে, আমি বলতে চাচ্ছি অন্য পার্সপেক্টিভে যে বাংলাদেশের মানুষ অনেক অসহায় অনেক ক্ষেত্রে। আমি যেটা বলতে চাচ্ছি, বাইরে লাইফ দেখে অনেক হাউ টু সে ব্লিং ব্লিং মনে হয়, বাট ইট টেক্স ফিউ ইয়ার্স টু সেটেল ডাউন অ্যান্ড এভরিথিং। হুম। সো ইটস ওকে। আই মিন, আর ব্যাপার হচ্ছে বাংলাদেশের অনেক হার্ড ওয়ার্কিং। হ্যাঁ, তুমি ওরা একবার শুরু করলে শেষ পর্যন্ত লেগে থাকতে পারবে মোস্ট অফ দ্য কেস। যেটা আমি যেটা বলতে চাই, যেটা বলতে আমার ফ্রেন্ডদের নিয়ে আর কি, আমাদের ফ্রেন্ডের কথা বললাম, সরফরাজ। Like, I always say that whatever I am today, I think some credit always goes to him. He did a lot for me. Not only when I was living from Bangladesh, when I was staying in Finland also, that he was always there. So he's my best friend. So he got our mutual friend. He is my best friend. I also miss him a lot. হুম। But family person, we got busy. I barely talk to him, maybe once or twice in a year. হুম। I have friends, Deepu, Hasib, Robin, Rumen. Those are my university friends. And I miss those days, like my Khulna university life. We used to stay in the, how to say, this university housing, and middle of the night through 3 a.m., 4 a.m., in middle of the semester final, we just used to go to the tea stall and, yesterday until 6 a.m. and come back, we have to study again. I হুম। mean, those times we are really like stressed. We have to finish degree, get a good job and everything. But Sadiq, like now we all are settled and everything. But like আমাদের কালচারটা এরকম, আসলে ওইটাই আমাদের গোল্ডেন টাইম ছিল। হ্যাঁ, ওইটা একটু পজ করা দরকার ছিল, কিন্তু ওই টাইমে যখন আমরা ছিলাম, ওইটারে ফাস্ট ফরওয়ার্ড করার জন্য এই 4 বছর কবে শেষ হবে, জব পাইতে হবে, এ করতে হবে। হ্যাঁ, I miss those days. So I wanted to say them all of this, my friend. I miss them. ওরা মনে করে কি আমার লাইফ, আমি খুব বিজি, আমি ওদের কথা মনে করি না। But to be honest, I have friends here and everything. But time to time, I think that those are my like best friends in my life. অলওয়েজ। Yeah, and I have all the good, really fond memories with them, with everything, including the exam stress and everything. Yeah. So আসলে I wish them well. আমি ওদের চাই, এখন তো সবার বয়স হয়ে গেছে, ফ্যামিলি আছে, আহ, অনেকের হেলথ ইস্যু আছে টুকিটাকি। সো আই হ্যাভ অলওয়েজ দ্য বেস্ট উইশেস ফর মাই ফ্রেন্ডস। দে হ্যাড অলসো লট অফ কন্ট্রিবিউশন ইন মাই লাইফ ইন মেনি ওয়েজ। ও, সো সুন্দর, ইয়া, খুবই সুন্দর আমার মনে হয়। সুন্দর। আহ, খাইরুল, তোমার সময় দেওয়ার জন্য অনেকগুলা সুন্দর সুন্দর তথ্য দিছো। আমার মনে হয় যে এগুলা যারা শুনবে বা দেখবে তাদের অনেক কাজে লাগবে। আর তোমার গল্প থেকে ডেফিনেটলি
আমি মনে করি যে আমি নিজে তো অনুপ্রাণিত হয়েছি, এবং যারা দেখবে বা শুনবে তারা অনুপ্রাণিত হবে। তোমার এই সুন্দর গল্প আসলে চলতে থাকুক, আরো অনেক মানুষ অনুপ্রাণিত হোক তোমার দ্বারা। আর তোমার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তো আজকের মতো এখানেই আমরা তাহলে শেষ করি। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার তুমিও ভালো থাকো। কথা থাকবে। তোমার সাথে কথা বললাম অনেক বছর পর, ভালো লাগলো। ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা।